আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 শিক্ষার্থী, কেমন আছো? তোমাদের হাতে খুব কম সময় আছে, তাই আজকে আমি একটা ম্যারাথন ক্লাস নিচ্ছি বাংলা সেকেন্ড পার্টের উপর। তোমাদের যাদের বাংলা সেকেন্ড পার্ট সমস্যা আছে তারা এই ক্লাসটা সম্পূর্ণ দেখবা, কোনো স্কিপ করবে না। হ্যাঁ, আর অবশ্যই তোমাদের আশেপাশের এবং ফ্রেন্ড সার্কেল যারা এসএসসি দিবে প্রত্যেকের কাছে শেয়ার করে দাও। এই ক্লাসটা অনেক দীর্ঘ হবে, সেই কারণে তোমরা একটা বই, খাতা আর একটু পানির বোতল নিয়ে বসো। তো দেখো, প্রথমে আলোচনা করছি ধ্বনি নিয়ে। তোমাদের প্রথম পঞ্চম পরিচ্ছেদে ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করা আছে। তো শুরু করছি। দেখো, এই অংশে দেখো, ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। হ্যাঁ, আমি এখন মুখ দিয়ে যা কিছু বের করছি প্রত্যেকটা হচ্ছে এক একটা ধ্বনি, আর এটা লিখিত রূপ হচ্ছে বর্ণ। বর্ণ সমষ্টিকে বলা হয় বর্ণমালা। আশা করি বুঝতে পেরেছ। তো ধ্বনি আছে বাংলা 50টি, এর মধ্যে মৌলিক ধ্বনি কয়টা? মনে রাখবা, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, তাহলে মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। এবার দেখো বর্ণ। বর্ণ আসলে কত প্রকার? বর্ণ আসলে 4 প্রকার। কি কি? কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। কারবর্ণ কি কি? কারবর্ণ মনে রাখবা 10টি, স্বর ও ব্যতীত আর বাকি সবগুলাই হচ্ছে এক একটা কারবর্ণ। আশা করি এখানে কোনো সমস্যা নেই। তারপর দেখো অনুবর্ণ। অনুবর্ণ আবার 3 প্রকার, একটা হচ্ছে ফলা, রেফ, আর এটা হচ্ছে বর্ণ সংকেত। এখানে দেখো ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। যেমন দেখো নফলা, বফলা, জফলা, রফলা, বফলা, মফলা, লফলা। আচ্ছা, এখন দেখো রেফ হচ্ছে একটা অনুবর্ণ। ধরো আমরা একটা শব্দ লিখলাম দুর্য, দৌর্য। এখন এই রেফের পরে শব্দ কি হয় না? দ্বিত্ব হয় না, দ্বিত্ব হয় না। তাহলে সঠিক কোনটা হবে? সঠিক হবে দুর্য। ঠিক আছে। অনুরূপভাবে সৌন্দর্য, রেফের পরে কি হয় না? শব্দ দিতে হয় না। আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপর দেখো বর্ণসংক্ষেপণ। বর্ণসংক্ষেপণ হচ্ছে 6টি। কি কি? দেখো এই 6টি হচ্ছে বর্ণসংক্ষেপণ, পাশাপাশি হচ্ছে খণ্ডত্ব। এখন দেখো এই যে লিখলাম আমি, এইগুলো প্রত্যেকটা হচ্ছে একটা বর্ণসংক্ষেপণ। দেখো দ কিন্তু পূর্ণাঙ্গই বোঝা যাচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? দ, দন্ত ন, ম, এগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু এটা আকার একটু ছোট। যেমন আমি যদি লিখি পেন্সিল, এখানে দেখো দন্তনটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু আকার একটু ছোট, সেটাই হচ্ছে বর্ণ সংক্ষেপণ। আশা করি এত কোনো সমস্যা তোমাদের থাকার কথা না। এরপরে দেখো যুক্তবর্ণ। যুক্তবর্ণ 2 প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা অস্বচ্ছ। স্বচ্ছ কোনগুলো? যেগুলো হচ্ছে পরিষ্কার। দেখো আমি যদি লিখি যে শব্দ, হ্যাঁ, আমি যদি লিখি যে নিশ্চয়, এইগুলা কি স্পষ্ট দেখা যাচ্ছে না? তুমি ব বুঝতে পারতেছো, দ বুঝতে পারতেছো, তাই না? তালবস্য বুঝতে পারতেছো, চ বুঝতে পারতেছো। তার মানে এক একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। আচ্ছা, আর অস্বচ্ছ হচ্ছে যেগুলো বোঝা যায় না, আর অস্বচ্ছ হচ্ছে যেটা বোঝা যায় না। দেখো আমি যদি লিখি যে ক্ষীয়, হ্যাঁ, ধরো আমি লিখলাম শিক্ষা, হ্যাঁ, তাহলে এই যে ক্ষীয়টা লিখলাম, এটা কি ক, হস, মূর্ধন্য ষ না? হ্যাঁ, এখন দেখো তো এটার মধ্যে কি ক এবং মূর্ধন্য ষ কোনো কিছু বোঝা যায়? এটা ফর মতো মনে হচ্ছে, আর এখানে ম মতো বোঝা যাচ্ছে না। তার মানে কি এটা যেহেতু অস্পষ্ট, তো এই কারণে এটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো এগুলো হচ্ছে সাজেশন বলতে পারো। এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা একটু দেখবা, হ্যাঁ, আর বাকিগুলো মোটামুটি দেখবে এভারেজ। হ্যাঁ, হ যুগ্ম, এটা কি মূর্ধন্য যোগ ড, এটা একটু দেখবা। বিশেষ করে এই নিয়মটা একটু ভালো করে দেখবা, এটা পরীক্ষার সম্ভাবনা আছে 100%। তো ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে সংখ্যাবর্ণ। সংখ্যাবর্ণ কি? সংখ্যাবর্ণ হচ্ছে 0, 1 থেকে 9, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা সংখ্যা বর্ণ। আশা করি এটা তোমরা পারবা। তো ঠিক আছে, আমরা পরের অধ্যায়ে চলে যাই। তোমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে 6ষ্ঠ অধ্যায় স্বরধ্বনি নিয়ে। স্বরধ্বনির প্রথম অংশে তোমরা এই চকটা একটু দেখে নাও, এটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, একটু প্রথমেই মনোযোগ দাও। আমরা কি লিখছি? জীবের উচ্চতা। মানে তুমি যখন এই বর্ণগুলো উচ্চারণ করবা তখন জীব অনেকটা উপরে উঠবে না নিচে নামবে, সেটা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, যখন হ্রস্ব ই এবং হ্রস্ব উ উচ্চারণ করতেছ তখন জীব একদম উপরের দিকে উঠে। তো প্রিয় শিক্ষার্থী দেখো, যখন তুমি উচ্চারণ করো এ এবং ও, তখন এটা হচ্ছে উচ্চ মধ্য। সেই শব্দটা তখন হয়ে যায় উচ্চ মধ্য, কারণ জীবটা তখন একটু উপরে উঠে। হ্যাঁ, তারপর যখন এ এবং অ উচ্চারণ করো তখন সেটা হবে নিম্ন মধ্য, কারণ জীবটা অপেক্ষাকৃত হালকা উপরে ওঠে। এরপর হচ্ছে নিম্ন, মানে জীব একদম সমান্তরাল থাকে। জীব যখন সমান্তরাল থাকে তখন উচ্চারণ হয় ও। এই হচ্ছে জীবের উচ্চতা। এখন দেখো এটাকে আমরা ভাগ করতে পারি, এই অংশকে আমরা বলতে পারি সম্মুখ, হ্যাঁ, এটা হচ্ছে মধ্য, এবং এটা হচ্ছে পশ্চাৎ। পশ্চাৎ মানে কি? পিছনে। এটা হচ্ছে সম্মুখ মানে সামনে, হ্যাঁ, মধ্য মানে মাঝখানে, জীবের মাঝখানে। আচ্ছা, আমরা যখন উচ্চারণ করি হ্রস্ব ই, এ এবং এ,
তখন জীবের সম্মুখ অংশে মানে জীবটা সামনের দিকে গিয়ে উপর দিকে ওঠে। আবার যখন আমরা উচ্চারণ করি রস উ ও অ, হ্যাঁ এইগুলো যখন আমরা উচ্চারণ করি তখন জীবটা পিছন দিকে যায়, মানে পিছন দিকে একটু বাজ হয়ে এরকম পিছন দিকে চলে আসে। হ্যাঁ, আর তারপর আছে স্বর। স্বর হচ্ছে জীব সমান সমান থাকে। হ্যাঁ, এখন দেখো এই দুইটা বর্ণকে আমরা বলতেছি সংবৃত। সংবৃত মানে কি? এটা যখন উচ্চারণ করো তখন ঠোঁটটা এরকম সংকুচিত হয়, ঠোঁট সংকুচিত হয়, সেক্ষেত্রে এটার নাম হচ্ছে সংবৃত। হ্যাঁ, আর এটা অর্ধ সংকুচিত হয়, এটা বিবৃত হয়, তারপরটা আছে বিবৃত স্বরধ্বনি। বিবৃত মানে কি? বিস্তীর্ণ জায়গা জুড়ে, মানে এটা প্রসারিত হয় এরকম। দেখো আমার সাথে সাথে উচ্চারণ করো আ, দেখছো ঠোঁট এরকম প্রসারিত হয়েছে না? হ্যাঁ, আশা করি এটাও বুঝতে পেরেছো। এই ক্লাসটা সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো, আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকেও দেওয়া আছে অলরেডি। আচ্ছা, এখন আলোচনা করব অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি হচ্ছে এই স্বরধ্বনি প্রত্যেকটার উপর একটা করে চন্দ্রবিন্দু দিয়ে দাও। হ্যাঁ, তাহলে সেগুলো হবে কি? একটা অনুনাসিক স্বরধ্বনি। হ্যাঁ, দেখো যদি আমি একটা উদাহরণ দিই, আমি যদি লিখি, আমি ধরো লিখলাম চাঁদ, এখন চন্দ্রবিন্দু কোথায় বসবে আসলে? ছর উপরে নাকি আকারের উপরে? অবশ্যই আকারের উপরে। তোমরা অনেকেই ভুল করো, ব্যঞ্জন ধ্বনির উপরে কি করে দাও তোমরা? অনুনাসিক স্বরধ্বনি বসিয়ে দাও। আসলে কিন্তু হবে কিসের উপর? স্বরধ্বনির উপরে। হ্যাঁ, এটা মনে রাখবা। হ্যাঁ, এটাই হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। এবং অনুনাসিক স্বরধ্বনি যেখানে চন্দ্রবিন্দু বসবে সেখানে ন এবং ম এর উচ্চারণ হবে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এখন দেখো এই যে উপরের চারটা, এই চারটাকে আমরা বলতে পারি অর্ধ স্বরধ্বনি। যেমন দেখো আমি যদি বলি লাউ, এখানে দেখো কি হচ্ছে? ল যোগ আকার যোগ রস উ। দেখো এই যে স্বর অর পরে উটা দিছি, উ কিন্তু আমরা পূর্ণাঙ্গ উচ্চারণ করি নাই, উ আমরা হালকা উচ্চারণ করেছি। হর্স দিয়ে বোঝা যে এই জায়গায় এসে ব্রেক ধরেছে, এটা পূর্ণাঙ্গ উচ্চারণ হয় না। ঠিক আছে, ধরো আমরা একটা উদাহরণ দিলাম, ধরো আমি লিখলাম যে একটা, আমরা কি বলি একটা? শব্দটা হচ্ছে কি একটা, তার মানে কি এখানে কটাকে তোমরা থামিয়ে দিয়েছো। আচ্ছা, আশা করি এটাও বুঝতে পেরেছো। লাও, হ্যাঁ এটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তারপর আছে দ্বি স্বরধ্বনি। একই নিয়ম, জাস্ট খালি এই যে উপরের দুইটার সাথে অ মিশ্রিত করে ফেলবা। হ্যাঁ, অ যোগ রস্য ই সমান সমান হচ্ছে কি? ওই, এবং অ যোগ রস্য উ সমান সমান হচ্ছে ঔ। বুঝতে পেরেছো? এই দুইটা হচ্ছে দ্বি স্বরধ্বনি। হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এখন একটু দেখো, যদি আমি পরীক্ষায় দেই যে চাই এখানে সরায়া যোগ রস্য অ যোগ রস্য ই, এরকম অনেক কিছু থাকতে পারে, সঠিক কোনটা তোমরা দেবা সরায়া যোগ রস্য ই। তো আশা করি এই অধ্যায়টা তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা পরবর্তী অধ্যায় সপ্তম অধ্যায় চলে যাচ্ছি। এই পর্যায়ে আমরা ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আলোচনা করছি। তো দেখো সময় স্বল্পতার কারণে আমি আগে লিখে ফেলেছি, এই চারটা একটু দেখো। এই ব্যঞ্জনগুলোকে আমরা কয়টা ভাগ করেছি? 5টা ভাগ করেছি। একটা হচ্ছে কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, পুষ্ট। হ্যাঁ, এখন দেখো কণ্ঠধ্বনি যেগুলো আসলে কণ্ঠনালী থেকে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। যেমন দেখো ক, খ, গ, ঘ, ও, এগুলো হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হয়। এখন দেখো হ, হ মানে কি? হ এইখান থেকে উচ্চারিত হচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে কণ্ঠনালীয়, এই কারণে আমরা হটাকে আলাদা লিখেছি। ঠিক আছে, মুখস্থ করে রাখবা চারটা। তারপর দেখো তালব্য, চ, ছ, বর্গীয় জ, জ, ইয়, এগুলো হচ্ছে কি? তালব্য ধ্বনি। এগুলো উচ্চারণ করার সময় তালু থেকে উচ্চারিত হয়। তাছাড়াও কিছু আছে, এগুলো হচ্ছে অন্ত্যস্ত জ, অন্ত্যস্ত য়, তালবস্য। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো মূর্ধধ্বনি। মূর্ধধ্বনি মানে কি? মূর্ধধ্বনি হচ্ছে ট, ট, ড, ড, মূর্ধন্য, এগুলো হচ্ছে কি? মূর্ধধ্বনি। এরপর দেখো ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, মূর্ধন্য এগুলো মূর্ধধ্বনি। দন্তধ্বনি, দন্ত হচ্ছে দাঁত থেকে উপরের পাটি দাঁতের সাথে গিয়ে সংমিশ্রণে হয়ে দন্তধ্বনি হয়। যেমন দেখো তো, ত, দ, ধ, দন্তন্য। হ্যাঁ, ওষ্ঠ মানে কি? ঠোঁট। ঠোঁট থেকে যে শব্দগুলো আসছে দেখুন প, ফ, ব, ব, ম। ঠিক আছে, আচ্ছা তো এইখানে ক থেকে ম পর্যন্ত মোট বর্ণ আছে 25টা। এই 25টাকে আগে কি বলা হয়তো? স্পষ্ট বা স্পৃশ্য ব্যঞ্জন। মানে কি? এইগুলো কোনো না কোনোভাবে স্পর্শ হয়। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে ভাষাবিজ্ঞানীরা এই যে 5টা বর্ণ আছে এইগুলোকে নাসিক্য বর্ণ হিসেবে আখ্যায়িত করেছে। হ্যাঁ, তাহলে এইগুলো স্পৃষ্ট ব্যঞ্জনের অন্তর্ভুক্ত হয় না। হ্যাঁ, এখন কয়টা হচ্ছে? এখন হচ্ছে 20টি। তাহলে সঠিক কয়টি? সঠিক হচ্ছে 20টি। স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন কয়টি? 20টি। আচ্ছা, তো এইখানে আরেকটা জিনিস দেখো, এই ইও আসলে কোনো উচ্চারণ নাই, ইওর কোনো উচ্চারণ নাই। আর মূর্ধন্য আসলে পূর্ণাঙ্গ না, মূর্ধন্য হচ্ছে মূর্ধন্য মানে দন্থ ন ধ্বনি এটা। হ্যাঁ, সেক্ষেত্রে এখন আমরা এইগুলোকেও বাদ দিয়েছি, এইগুলোকেও বাদ দিয়েছি। তাহলে নাসিক্য বর্ণ কয়টি? নাসিক্য বর্ণ হচ্ছে 3টি। কি কি? উ, দন্তন্য, ম, মনে থাকবে। এরপর দেখো ক থেকে উ পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে ক বর্গীয়, চ থেকে প
ইয় পর্যন্ত হচ্ছে চ বর্গীয়, ঠ বর্গীয়, থ বর্গীয়, প বর্গীয়। আশা করি এই সকল কিছু বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন দেখো দন্থমূলীয় ধ্বনি। দন্থমূল মানে কি? দাঁতের গোড়ালিতে লেগে যে বর্ণগুলো উচ্চারিত হয়, হ্যাঁ, জিভের ডগা দাঁতের গোড়ালিতে লেগে যে বর্ণ উচ্চারণ করা হয় সেগুলোকে বলা হয় দন্তমূলীয়। কি কি সেটা মনে রাখবে এভাবে। নিরলস মানে কি? নিরলস মানে হচ্ছে দন্ত ন, র, ল, দন্ত স। বুঝতে পেরেছো? আচ্ছা, এই ল হচ্ছে আবার পার্শ্বিক ধ্বনি। এই ল কি? পার্শ্বিক ধ্বনি। এটা উচ্চারণ করার সময় জিভ উপরে উঠে আবার নিচে চলে আসে এবং দুপাশ দিয়ে বের হয়ে যায়, সে কারণে এটার নাম হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন। তারপর দেখো এই যে ঢয়বিন্দুর এবং ডয়বিন্দুর, এটাকে বলা হয় তারণজাত ধ্বনি। এটা কি জাত ধ্বনি? তারণজাত ধ্বনি। এরপরে এই যে এখানে লিখলাম র, র হচ্ছে কম্পনজাত ধ্বনি। র হচ্ছে কম্পনজাত ধ্বনি। র যখন উচ্চারণ করো আরবি উচ্চারণের সময় কিন্তু কম্পনের সৃষ্টি হয়, এই কারণে বাংলাটাও একইভাবে কম্পনের সৃষ্টি হয়, যার কারণে এটার নাম দিয়েছি আমরা কম্পনজাত ধ্বনি। এরপর দেখো অঘোষ ঘোষ। তোমরা এই চারটা মুখস্থ করলেই তোমাদের অঘোষ ঘোষ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। যেমন দেখো অঘোষ, প্রথমে যেহেতু স্বরবর্ণ অ সবার প্রথমে, এই কারণে মনে রাখবা অঘোষটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে ঘোষ ধ্বনি। প্রথম অঘোষ, তারপর ঘোষ ধ্বনি। এরপর দেখো অঘোষ। অঘোষ কোনগুলো? অঘোষ হচ্ছে এই যে ক থেকে ফ পর্যন্ত অঘোষ ধ্বনি। এর মধ্যে ক হচ্ছে অল্প প্রাণ, তাই না? এরপর হচ্ছে মহাপ্রাণ, ছ, ছ, ঠ, ঠ, ধ, থ। হ্যাঁ, যেটা একটু দীর্ঘায়িত হয় সেটাই হচ্ছে কি? মহাপ্রাণ। তোমরা যে স্বরবর্ণের ক্ষেত্রে পড়ো না, হ্রস্ব ই, দীর্ঘ ই মানে কি দীর্ঘ সময় নিয়ে উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা হচ্ছে দীর্ঘ ই। হ্যাঁ, আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা কি পড়তেছি? এইটা একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা মহাপ্রাণ। আশা করি তোমাদের মনে থাকবে এটা। এই চারটা মুখস্থ করবো। তোমরা চাইলে এভাবে মুখস্থ করতে পারো, কচ টত প, হ্যাঁ, তারপর এভাবে মুখস্থ করতে পারো গজ ঢ প। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ঘ, ঘোষ ধ্বনি। গ, ঘ, বর্গীয় জ, ঢ, ঢ, দ, ধ, ব, প। এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। আচ্ছা, ঘোষের অল্প প্রাণ, মহাপ্রাণ। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন আসো, যে বর্ণটা অঘোষ সেগুলো কম্পিত কম হয়। তোমরা যখন এইগুলো উচ্চারণ করবা তখন তোমাদের এখানে কম্পনের, স্বরতন্ত্রে কম্পনের কম সৃষ্টি হয়, আর কম্পন বেশি সৃষ্টি হবে তখন সেগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। হ্যাঁ, এখন যদি আমি বলি যে হ কোন ধ্বনি, এইটাও ঘোষ ধ্বনি। এরপর থেকে উষ্ম ধ্বনি। হ্যাঁ, দন্তস্ব, তালবস্য, হ, এগুলো হচ্ছে কি? উষ্ম ব্যঞ্জন। উষ্ম ব্যঞ্জন। হ্যাঁ, আর দন্তস্ব, তালবস্য, মূর্ধন্যস্ব এগুলো হচ্ছে শীষ ধ্বনি। শীষ, এরকম শব্দ হয় না? তালবস্য, হ্যাঁ, দন্ত স এবং স একটা সাউন্ড হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা কি বলবো? এই তিনটাকে আমরা বলবো যে শীষ ধ্বনি। ঠিক আছে? আশা করি ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি সমস্যা থাকে, ডিটেলসে জানতে চাও, তাহলে এইটা নিয়েও আমার একটা ভিডিও আছে, তোমরা আশা করি সেটাও দেখবে। ঠিক আছে, তারপর আমরা পরের অধ্যায়ে চলে যাচ্ছি। পরিচ্ছেদ 8-এ বর্ণের উচ্চারণ সম্পর্কে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্বরধ্বনির আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির। আমরা আগে স্বরধ্বনিটি শেষ করি। দেখো, প্রথম হচ্ছে স্বর অ। স্বর অ যদি স্বাভাবিক থাকে তাহলে এর উচ্চারণ স্বর ওই হবে, যেমন অনেক। উচ্চারণের সময় কি হবে না? কোনো পার্থক্য হবে না। ঠিক আছে? কিন্তু যদি সেটা সংবৃত হয়ে যায়, সংবৃত হলে কি হবে? উচ্চারণ হবে ও। আর এটা সহজ উদাহরণ দিই, যদি স্বরর পরে বানানের মধ্যে যদি রস্ব ইকার অথবা রস্ব উ কার থাকে তাহলে কি দিবা? তাহলে হচ্ছে এরপরে শব্দটা ও উচ্চারণ হবে। হ্যাঁ, যদি আমি লিখি অতি, হ্যাঁ, এখানে দেখো যে রস্ব ইকার আছে, সেই ক্ষেত্রে শব্দের উচ্চারণ হবে ও তি। বুঝতে পেরেছো আশা করি এই নিয়মটা? এরপর দেখো সরায়া। সরায়া যদি স্বাভাবিক থাকে তাহলে সরায়ায় উচ্চারিত হবে, আর যদি সংবৃত হয় তাহলে উচ্চারণ হবে গে। যেমন আমরা যদি স্বাভাবিক লিখি আকাশ, জ্ঞান, এটা আমরা উচ্চারণ করবো কি? জ্ঞান। মনে থাকবে? আচ্ছা, এই নিয়মটা আমরা পরে আসতেছি। এরপর হচ্ছে রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ ও। সাধারণত রস্ব ই, দীর্ঘ ই, হ্যাঁ, এইখানে বানানে যদি দীর্ঘ ই থাকে অথবা দীর্ঘ উ থাকে তাহলে সবসময় উচ্চারণ হবে কি? রস্ব ইকার অথবা রস্যকার। বুঝতে পেরেছো? এই নিয়মটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, রিকার সবসময় রি উচ্চারণ হবে। রিকার থাকলে কি উচ্চারণ হবে? রি। ধরো যে আমি লিখলাম ঋতু, এ যদি স্বাভাবিক থাকে তাহলে এই হবে, যেমন একটি। কিন্তু এ যদি সংবৃত হয় অথবা বিদেশি বাঁকা শব্দের সাথে সাধারণত কি বসে? এ। বিদেশি শব্দের সাথে এ বসে। হ্যাঁ, যেমন ধরো আমি লিখতে পারি যে একাডেমিক, একাডেমিক, অ্যালবাম, বেলা, অ্যাম্বুলেন্স, এই শব্দগুলো সাধারণত কি হবে? এ হবে। এরপর দেখো ওই, ও, ও। এখন আমরা তো স্বরধ্বনিতে তোমাদের আলোচনা করেছিলাম যে অ যোগ রস্ব ই হলে কি হয়? ওই। এখানে হবে ওই কি। এরপর দেখো ও যদি থাকে, ওর কোনো পরিবর্তন হয় না, ও ওই উচ্চারণ হবে। আর ও থাকলে ও যোগ রস্ব উ। ঠিক আছে? তাহলে কি হবে? যেমন ঔষধ, হ্যাঁ, যেমন ধরো ঔষধ লিখলাম, এটার উচ্চারণ কি হবে? বলো ঔষধ, ঔষধ। হ্যাঁ, মৌমাছি, এই নিয়মটা ইম্পর্টেন্ট, এটা একটু পড়বা। আশা করি তোমরা স্বরধ্বনির উচ্চারণগুলো বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে। হ্যাঁ, তো শুরুতে কি আছে? ইয়।
ইওর আসলে নিজস্ব কোনো উচ্চারণ নাই, তা সত্ত্বেও আমরা ইওকে 3 ভাবে উচ্চারণ করে থাকি। যেমন আমরা একটা উচ্চারণ করি এটা ই অ, হ্যাঁ। যেমন আমরা যদি লিখি যে মিয়া মি আ, এখানে হালকা অনুনাসিক হবে। এরপরে হচ্ছে যুক্ত ইয়, যদি যুক্ত থাকে তাহলে ইয়টা কেমন উচ্চারণ হবে, বিশেষ করে চ ছ বর্গীয় জ জ, এই ব্যঞ্জনধ্বনির সাথে সবসময় দন্তন্য উচ্চারণ হবে। এখানে দেখো আমি যদি লিখেছি গঞ্জ, হ্যাঁ, এখানে কি উচ্চারণ হচ্ছে, ইয়টা সাধারণত কিসের উচ্চারণ হচ্ছে, দন্তন্য উচ্চারণ হচ্ছে, মনে থাকবে। আচ্ছা, তারপর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে বর্গীয় সাথে সাধারণত ইয় থাকলে গে অথবা গ গে এরকম উচ্চারণ হবে। যেমন দেখো আমি যদি লিখি জ্ঞান, ওই যে পূর্বে আলোচনা করেছিলাম, তাহলে শব্দটা কি হবে, জ্ঞান। আর এটা এই বর্গীয় যে ইয় যদি মাঝখানে থাকে শব্দের, তাহলে উচ্চারণ হবে হ্যাঁ এটা। যেমন দেখো বিজ্ঞান, তাই না, আমরা যদি লিখি বিজ্ঞান তাহলে উচ্চারণ কি হবে, বিজ্ঞান, বিজ্ঞান। বুঝতে পেরেছ? আচ্ছা, আশা করি এই ইয় নিয়মটাও তোমাদের কাছে সহজ হয়েছে। ঠিক আছে, তারপর আসো, তারপর দেখো মূর্ধন্য, মূর্ধন্য থাকলে সাধারণত দন্তন্য হয়। তারপর আছে বফলা, মনে রাখবা বফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে উচ্চারণ হয় না। যদি আমি একটা উদাহরণ লিখি শ্বাস, তাহলে এখানে কি উচ্চারণ হচ্ছে না। কিন্তু যদি বফলা শব্দের মাঝখানে বা শেষে থাকে তাহলে ওই শব্দটা 2 বার উচ্চারণ হয়। যেমন দেখো বিশ্বাস, হ্যাঁ। এ পর্যায়ে দেখো যদি উত উপসর্গের সাথে বফলা যুক্ত থাকে তাহলে কি হবে, ধরো আমি যদি লিখলাম উদ্বেল, হ্যাঁ, এটা কি হবে, বাংলে উত বেল, উচ্চারণ করলে কি হচ্ছে, উত বেল। বুঝতে পেরেছ? হ্যাঁ। তাছাড়া আরেকটা আছে সন্ধিজাত, যদি থাকে সন্ধিজাত শব্দেও বফলা কি হবে, পূর্ণ উচ্চারণ হবে। এটা উচ্চারণ হচ্ছে দিক বি জয়, সন্ধিজাতের ক্ষেত্রে বফলা পূর্ণাঙ্গ হবে। তারপর দেখো শব্দের শেষে যদি ব অথবা ম থাকে, হ্যাঁ, এটার সাথে যদি বফলা যুক্ত থাকে তাহলে এটার বফলার উচ্চারণ পূর্ণ হবে। যেমন দেখো আমি যদি এইভাবে লিখি তিব্বত, হ্যাঁ, এটার উচ্চারণ কি হবে, তিব্বত। বুঝতে পেরেছ? এরপর আসো মফলা, যেটা নিয়ে তোমরা আরো বেশি প্যারেশান হয়ে যাও। মফলা সাধারণত অর মতো উচ্চারণ হয়, হ্যাঁ, যেখানেই মফলা থাকবে সেখানেই তোমরা কি করবা, বা অনুনাসিক চন্দ্রবিন্দু দিবা, হ্যাঁ। যেমন শ্মশান, তো এই যে শ্মশান লিখলাম, উচ্চারণটা কি শ, একটা অ শব্দ আসছে না, হ্যাঁ, মফলা থাকার কারণে এখানে সবসময় অনুনাসিক হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এই মফলা যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে শব্দ দ্বিত্ব হবে। মফলা যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে তাহলে দ্বিত্ব উচ্চারণ হবে, হ্যাঁ। যেমন আমি একটা উদাহরণ লিখছি, এটা পরীক্ষা আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। দেখো আত্মীয়, হ্যাঁ, ওই যে চন্দ্রবিন্দুটা কিসের জন্য দিলাম, রস্বইর উপরে চন্দ্রবিন্দুটা দিলাম, হ্যাঁ। এখন দেখো ওই যে তটা কয়বার হচ্ছে, 2 বার হচ্ছে, কেন, কারণ মফলা এটা নিচে আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো গ ও ট মূর্ধন্য দন্তন্য ল, যদি এইগুলা থাকে গ ও ট ট মূর্ধন্য দন্তন্য ল, এইগুলোর সাথে যদি মফলা থাকে তাহলে এর উচ্চারণ অবিকৃত থাকবে, হ্যাঁ। যেমন আমি যদি লিখি জন্ম, দন্তন্য আছে না, দন্তন্য নিচে মফলা না, তাহলে এটা কি হবে, জন্ম, অবিকৃত আছে না। আশা করি মফলাও তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আলোচনা করব জফলা নিয়ে। দেখো তোমরা একটা নিয়ম শিখে রাখো যে অন্তঃস্থ জ থাকলে সাধারণত উচ্চারণের ক্ষেত্রে বর্গীয় জ উচ্চারণ হবে, হ্যাঁ। আর এই জফলা যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে তাহলে ওই শব্দটা দ্বিত্ব হবে। ঠিক আছে, সেই শব্দটা কি হবে, দ্বিত্ব হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, গদ্য, এটা যদি আমরা ভাঙি তাহলে দেখো গদ্য। বুঝতে পারছো কেন, এই জফলা থাকার কারণে দটা 2 বার উচ্চারিত হয়েছে, হ্যাঁ। আর এই আমরা পূর্বে একটা নিয়ম শিখেছিলাম যে যদি জফলা থাকে তাহলে ঔকার উচ্চারণ হবে, হ্যাঁ, এই যে ঔকার আমরা দিয়েছি। ঠিক আছে, তবে দেখো জফলার সাথে যদি বফলা সংযুক্ত থাকে তাহলে এই জফলার উচ্চারণ হবে না। যেমন একটা উদাহরণ দেখো, আমি যদি লিখি সন্ধ্যা, তাহলে এটা উচ্চারণের সময় কি হবে, সন্ধ্যা। দেখো এখানে বফলা জফলার সাথে সংযুক্ত থাকার কারণে এখানে কি হয় নাই, দন্তন্য বা দ 2 বার উচ্চারণ হয় নাই। রফলায় কি আছে দেখো, রফলা শব্দের শেষে অথবা মাঝে থাকলে সেটা দ্বিতীয় উচ্চারণ হবে, হ্যাঁ। যেমন আমরা যদি লিখি যে মাত্র, এটা 2 বার উচ্চারণ হচ্ছে মাত্র। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর দেখো যদি যুক্ত বর্ণের সাথে রফলা যুক্ত হয় তাহলে রফলার উচ্চারণ হয় না। শাস্ত্র, এটা একটু উচ্চারণ করে দেখাও, শাস্ত্র, রফলার এখানে উচ্চারণ হবে না। আশা করি এটাও বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই 3টা বর্ণ থাকলে সবসময় উচ্চারণ হবে
তালবর্ষ, এটা মনে রাখবা। এখন দেখো যদি দন্ত স অথবা তালবর্ষ থাকে শব্দের শুরুতে, এরপরে যদি তো তো ন রি র ল দন্ত স অথবা তালবর্ষ যদি এগুলোর সাথে যুক্ত অবস্থায় থাকে, তাহলে এটার উচ্চারণ সবসময় হবে দন্ত স। তাহলে এটার উচ্চারণ হবে সবসময় দন্ত স। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, শ্রমিক। তাহলে এখানে কি হবে, উচ্চারণ কি হবে, এখানে উচ্চারণ হবে শ্রমিক। এখানে কেন তালবর্ষ উচ্চারণ হয়েছে, কারণ আমরা জানি তালবর্ষ থাকলে তো তালবর্ষ উচ্চারণ হওয়ার কথা, কিন্তু এখানে তালবর্ষ হয়েছে ওই যে দেখো রফলা আছে, হ্যাঁ রফলা আছে না, সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, তালবর্ষ উচ্চারণ হচ্ছে। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো ঠিক আছে, আমরা এখন পরবর্তী লেকচারে চলে যাচ্ছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব শব্দ ও পদের গঠন নবম অধ্যায় নিয়ে। দেখো আমি অলরেডি লিখে রেখেছি শব্দ, উপসর্গ এবং প্রত্যয়, দুইটা ভাগ পেয়েছি আমরা। হ্যাঁ, একটা হচ্ছে শব্দকে আমরা প্রথমেই দেখো দুইটা ভাগ করেছি, একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে প্রত্যয়। উপসর্গ হচ্ছে শব্দের শুরুতে বসে, এগুলোর আসলে কোনো অর্থ থাকে না, কিন্তু যে শব্দটাতে বসে ওইটার অর্থ থাকে। হ্যাঁ, এবং এই উপসর্গ বসার পরে নতুন একটা শব্দ গঠন হয়, যেটা আমরা পরের অধ্যায়ে আলোচনা করব। তারপর হচ্ছে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে কিছু অর্থহীন শব্দ শব্দের শেষে এসে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে প্রত্যয়, আমরা এটাও পরবর্তী আলোচনায় দেখব। এরপর হচ্ছে লগ্নক। লগ্নক তোমরা পূর্বে পড়ে এসেছিলে, লগ্নক হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, লগ্নক 5 প্রকার। আচ্ছা, এর মধ্যে হচ্ছে বিভক্তি। বিভক্তিকে তোমরা দুইটা ভাগ করেছিলে। হ্যাঁ, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ক্রিয়া। এখন এই দুইটাকেই যেহেতু বিভক্তি বোঝায়, সেক্ষেত্রে এখন বর্তমানে তোমরা 4 প্রকার পড়তেছো। তোমরা কি কি পড়তেছো, বিভক্তি, নির্দেশক, বচন আর একটা বলক। ভেরি গুড। দেখো বিভক্তি হচ্ছে শব্দের সাথে মিশে যেটা হয়। ধরো আমি বলি যে রহিমকে, হ্যাঁ রহিমকে, এই যে কে, এটা হচ্ছে কি বিভক্তি। তার মানে রহিম হচ্ছে নাম, সেক্ষেত্রে এটা হচ্ছে নাম বিভক্তি। হ্যাঁ, আমি যদি বলি যে তারা বই পড়ে, হ্যাঁ পড়ে, এখানে কি এটা কি বিভক্তি না, তার মানে পড়াটা কি ক্রিয়া না, তাহলে এটা হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। বুঝতে পেরেছ? এরপর নির্দেশক হচ্ছে ইংরেজিতে আর্টিকেল দা লেখো না, হ্যাঁ দার সেম কাজগুলা, টি টা কানা কানি, হ্যাঁ এই সবগুলো হচ্ছে দা। এরপরে হচ্ছে বচন। বচন কি, বচন হচ্ছে তোমরা পড়েছিলে যে সিঙ্গুলার প্লুরাল নাম্বার পড়ো নাই। বচন হচ্ছে ওই যে গুলো বলবা না, বৃন্দ বলবা না, মণ্ডলী বলবা, এই সবগুলো হচ্ছে বহু বচন। হ্যাঁ, বচন হচ্ছে 2 প্রকার, এক বচন, বহু বচন। বহু বচন হচ্ছে বৃন্দ, আমরা বলতে পারি শিক্ষার্থী বৃন্দ, হ্যাঁ শিক্ষক মণ্ডলী, আমরা বলতে পারি বইগুলো। এরপরে দেখো বলক। বলকতে আমরা কি বুঝি, বলক হচ্ছে কোনো শব্দ শেষে বৈশা একটু জোর প্রয়োগ করে যদি, তখন সেটাকে আমরা বলি বলক। যেমন তোমার একটা বন্ধু অনেক ফেট, সে দেখলা বাহিরে রুটি খেয়ে আসছে, আবার বর্তমানে এখানে আইসা চাও খাইতেছে তোমার সাথে, তখন তুমি একটু জোর গলায় বললা, কিরে তুই কেবল রুটি খেয়ে আসছিস আবার চাও খাচ্ছিস, হ্যাঁ রুটি ও লাস্টে ও দিয়ে তুমি কি করতেছো, একটা চাপ বুঝাইতেছো, এটাই হচ্ছে বলক। এই যে ও বলক হচ্ছে এই যে ও এবং ওই দ্বারাই সাধারণত আমরা চাপ দিই, বা শব্দের শেষে আমরা ও এবং রস্ব ই ব্যবহার করে কি করি, একটা চাপ প্রয়োগ করি, সেটাই হচ্ছে বলক, মানে বল প্রয়োগ করে একটা শব্দ বুঝাইতেছো। ঠিক আছে, আশা করি এই অধ্যায়টাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অধ্যায় উপসর্গে চলে যাব। উপসর্গ 10 পরিচ্ছেদে আসো। তো দেখতে পাচ্ছ বাংলা উপসর্গ আসলে কয়টি বলো, বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তৎসম হচ্ছে 20টি। হ্যাঁ, আর বিদেশিগুলো আসলে নির্ণয় করা যায় না। আচ্ছা, তারপরে দেখো আমরা কয়েকটা লিখে রাখছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। দেখো বাংলা উপসর্গগুলো মনে রাখবা কিভাবে, অনেকে কবিতা দিয়ে মুখস্থ করে, কিন্তু কবিতা দিয়ে দিলে আরো হ্যাসেল মনে হয় আমার কাছে। হ্যাঁ, এত সহজেই মুখস্থ করে ফেলতে পারো। অ অগা অজ অনা অব আর আন কত কুনি পাতি বিবরম স সা সু হা, হ্যাঁ এভাবে মুখস্থ করে ফেলতে পারো। আচ্ছা, এরপরে দেখো প্রপর অপনি, হ্যাঁ এইগুলো হচ্ছে কি, এই 20টি হচ্ছে তৎসম। এরপরে দেখো এই সবগুলো কিন্তু শব্দের শুরুতে বসে, যেহেতু শুরুতে বসে এই কারণে এটা হচ্ছে একটা উপসর্গ। হ্যাঁ, ভেরি গুড। এরপর দেখো ফার্সি। ফার্সি মানে ফার্সি হচ্ছে বদ বর দর কার না ব বে ফি কম নিম, এগুলো হচ্ছে ফার্সি। হ্যাঁ, হিন্দি উর্দু হচ্ছে হল, আর ইংরেজি কি হেড সাপ হাফ ফুল। বুঝতে পেরেছো? 4টা তাহলে লেখা হলো, মুছে দিলাম আমি। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। হ্যাঁ, যেমন আমি একটা উপসর্গ লিখলাম প্রো, নিজস্ব কোনো অর্থ আছে না। হার, হার মানে কি, আর হচ্ছে গলার হার। হ্যাঁ, এখন দেখো প্রহার একত্রে কি হইতেছে, আঘাত। আচ্ছা, এটাই হচ্ছে উপসর্গ। হ্যাঁ, অর্থবোধক শব্দের সাথে উপসর্গ যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে। আশা করি বুঝতে পেরেছো। আর একটা জিনিস দেখো, যদি কোনো শব্দে যদি জ অথবা জফলা থাকে, তাহলে সেক্ষেত্রে ইকার হবে। হ্যাঁ, পাশাপাশি নাসিক্য বর্ণ যদি থাকে অথবা অনুস্বার থাকে, তাহলে সেখানে ম হবে। আমরা উদাহরণ দিলে আরো সহজ হবে, বলে দিতেছি দাঁড়াও। যদি দর সাথে দ যদি যুক্ত থাকে, তাহলে এটা হবে তো অথবা দ যোগ হ। ধরো আমরা লিখলাম এখানে ব্যর্থ, তাহলে এটা কি হবে বাংলে বি যোগ অর্থ। দেখো এই যে জফলা আছে, জফলার কারণে এখানে কি হয়েছে বি,
বুঝতে পেরেছো? আর এখানে দেখো আমরা যদি লিখি সংবাদ, হ্যাঁ, তাহলে কি হবে? সংযোগ বাদ। অনুসারটা ওই যে দেখো, হ্যাঁ, নাসিক্য যদি থাকে অথবা অনুসার থাকলে সেখানে কি হবে? ম হবে। এরপর আমি যদি একটা উদাহরণ করি, উদ্দার, এটা কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তো ঠিক আছে, আশা করি উপসর্গগুলো বুঝতে পেরেছো। প্রত্যয়, প্রত্যয় আসলে কি? এটার একটা অর্থ আছে, সেটা হচ্ছে মনে রাখবা প্রতীতি অথবা বিশ্বাস। প্রত্যয়ের অর্থ কি? প্রতীতি অথবা বিশ্বাস। আচ্ছা, প্রত্যয়ের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে মূল অংশ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্রকৃতি। এরপরে হচ্ছে আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে কি সাতের অংশটাকে আমরা কি বলবো? প্রত্যয়। তো দেখো এই প্রত্যেকটা কিন্তু আবার দুই প্রকার করে, যেমন দেখো একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা ক্রিয়া প্রকৃতি। প্রত্যয়ও কিন্তু আবার দুই প্রকার, কি কি? কৃত প্রত্যয়, উদ্ধৃত প্রত্যয়। শুরুতে যদি নাম থাকে তাহলে সেটা হবে নাম প্রকৃতি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, ফুলেল, ফুল যোগ এল, এলটা হচ্ছে কি? এলটা হচ্ছে প্রত্যয় আর ফুলটা হচ্ছে প্রকৃতি। কি প্রকৃতি? যেহেতু ফুল একটা নাম বোঝায় তাহলে এটা হচ্ছে নাম প্রকৃতি। বুঝতে পেরেছো? আর যদি অর্থ না বোঝাইতো তাহলে হয়তো ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, যেমন আমরা যদি লিখি জি যোগ অ সমান সমান জয়, এইখানে জি দিয়ে আসলে কি বোঝায়? কিছু বোঝায় না। তাহলে এটা কোন প্রকৃতি? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটা কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। আসলে প্রকৃতি নিয়ে আসলে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, এরপর দেখো যদি নাম প্রকৃতির সাথে যদি হয় তাহলে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। আর যদি ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় বসে তাহলে হচ্ছে কৃত প্রত্যয়। হ্যাঁ, আর কৃত প্রত্যয়গুলো হচ্ছে হস থাকবে, আর এটাকে বলা হয় ধাতু চিহ্ন। হ্যাঁ, এটাকে বলা হয় ধাতু চিহ্ন। এইগুলা আর ভাঙা যায় না। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, চল যোগ অন্ত, চলন্ত। চলন্ত কি? চলন্ত হচ্ছে একটা কৃত প্রত্যয়। কেন কৃত প্রত্যয়? কারণ এই যে হস দিলাম, সামনে একটা হস দিলাম। হ্যাঁ, তোমরা চাইলে এটা দেখেও বুঝিয়ে ফেলতে পারো। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য একটা সহজ একটা টেকনিক, সেটা হচ্ছে যদি কোনো সময় হস দেখো তাহলে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। এখন দেখো এই যে প্রত্যয়, এই প্রত্যয়গুলো আসলে কি? এই প্রত্যয় হচ্ছে বর্ণ অথবা বর্ণের সমষ্টি, বর্ণ অথবা বর্ণের সমষ্টি, পাশাপাশি শব্দ অথবা ধাতুর পরে বসে। আচ্ছা, ধাতু কোনটা? ধাতু হচ্ছে যেটা আর ভাঙা যায় না। যেমন এই যে চল, এটা কি একটা ধাতু? এটাকে আর ভাঙা যায় না? ভাঙা যায় না। চলো একটা পূর্ণাঙ্গ শব্দ, কিন্তু চল একটা ধাতু শব্দ। ঠিক আছে? আচ্ছা, আশা করি প্রত্যয় নিয়েও কোনো সমস্যা থাকবে না। একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে। এখন একটু বইটা নাও, বইয়ের ওই যে দেখো 35 পৃষ্ঠায় নিচে যে তোমাদের একটা অনেকগুলা প্রত্যয় আছে, এইগুলা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, কারণ এইখান থেকে একটা এমসিকিউ আসবে আসবে আসবেই। ঠিক আছে, এবার দেখো আমরা আলোচনা করছি সমাস নিয়ে। হ্যাঁ, সমাস শিখতে লাগে 6 মাস। সমাস শিখতে এখন আর 6 মাস লাগবে না, রিফাত স্যারের 6 মিনিটেই যথেষ্ট তোমাদের। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, সমাস কি? সমাসটা হচ্ছে একটা সংস্কৃত ভাষা। কি ভাষা? সংস্কৃত ভাষা। এই সমাস আসলে আলোচনা করা হয় শব্দ তত্ত্বে। সমাস অর্থ কি বা সমাসের আসলে কাজটা কি? সমাসের কাজ হচ্ছে পদের মিলন, সংক্ষেপণ অথবা এক পদীকরণ, কি এক বাক্যে নিয়ে আসা, তাই না? অর্থ সম্বন্ধ ব্যতীত কিন্তু সমাস গঠিত হয় না, এটা মনে রাখবো। এখন দেখো সমাস বোঝার আগে আমি তোমাদের একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে ধরো আমি একটা উদাহরণ দিলাম, বিলাত থেকে ফেরত সমান সমান কি হচ্ছে? বিলাত ফেরত। এইটা হচ্ছে সমস্ত পদ। এটাকে কি বলবা? সমস্ত পদ। আর এই বিলাত হচ্ছে কি? পূর্ব পদ। এটা পূর্ব পদ। ফেরতটা কি? ফেরতটা হচ্ছে পরপদ। এইটাকে আবার আমরা বলি বেশ বাক্য বা বিগ্রাহী পদ বলতে পারো, অথবা আমরা বলতে পারি সমস্যমান পদ। পরীক্ষায় এমসিকিউ এরকম দিতে পারে যে বিলাত থেকে ফেরত, এইখানে নিচে একটা টান দিবে, দেওয়ার পরে বলবে যে এটা আসলে কি? বেশ বাক্য, সমস্ত পদ, আরো অনেক কিছু থাকবে। তাহলে এটা কি হবে? এটা আমরা চাইলে বেশ বাক্য দিতে পারো অথবা সমস্যমান পদ দিতে পারো। এরপরে দেখো সমাস কত প্রকার। দেখো ডক্টর এনামুল হকের মতে সমাস হচ্ছে 4 প্রকার। কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ী, বহুব্রীহি। এখন দেখো দ্বিগু সমাস শুনছো তোমরা। দ্বিগু সমাসটা কর্ম দ্বারার অন্তর্ভুক্ত, কর্ম দ্বারা তৎপুরুষের অন্তর্ভুক্ত। তাহলে 4 প্রকার হয়েছে না? আমাদের এখন ভাষাবিদরা এটাকে ভিন্নভাবে বিশ্লেষণ করে 4 প্রকার বানিয়েছে, যেটা এখন তোমরা আলোচনা করবো এবং তোমাদের পাঠ্যে দেওয়া আছে। দেখো একটা পাইলাম আমরা দ্বন্দ্ব, কর্মদ্বারয়, আর একটা পাইলাম তৎপুরুষ, আর শেষেরটা কি? বহুব্রীহি। বহুব্রীহি। মজার বিষয় দেখো দ্বিগু সমাস কিন্তু ওই কর্মদ্বারার আওতায় আছে। আচ্ছা, দ্বন্দ্ব সমাসটা কিভাবে চিনবা? চেনার জন্য একটা মাস্টার ক্লাস দিচ্ছে, এটা যে এই ক্লাস করলে সমাসে আর কোনো প্রকার সমস্যাই তোমরা ফেস করবে না। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব মানে কি? দুইটা শব্দের দ্বন্দ্ব, তাই না? দুইটা শব্দের দ্বন্দ্ব। দেখো দ্বন্দ্ব সমাসটা চিনবা তোমরা, দেখো কয়েকটা স্টেপ মুখস্থ করে নাও।
আচ্ছা দেখো, দ্বন্দ্ব সমাস মুখস্থ করবে এইভাবে, আমার সাথে সাথে বলো। জোর বদ্য ছন্দ এরই নাম দ্বন্দ্ব। জোর বদ্য ছন্দ এরই নাম দ্বন্দ্ব। শব্দ হবে জোড়া জোড়া, অর্থ হবে ভিন্ন ভিন্ন। একটা উদাহরণ দেখো, বাবা ও মা, বাবা মা শব্দ কি জোড়া জোড়া না, কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন। বাবা যে অর্থ বোঝায়, মা কি ভিন্ন অর্থ বোঝায় না। এইগুলোকে সাধারণত এবং ও অথবা হাইফেন সমস্ত পদে থাকে। এবং ও হাইফেন যদি থাকে তাহলে এটা চোখ বুঝে দ্বন্দ্ব সমাস। বুঝতে পেরেছো? তাছাড়াও দেখো, সাধারণত তোমার প্রবাদ বিপরীত শব্দ এরকম শব্দ যদি বোঝায়, তাহলে ছোট ছোট শব্দ যদি থাকে তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাজে পূর্ব এবং পরপদ দুইটারই প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাজে কি থাকে? পূর্ব এবং পরপদ দুইটারই প্রাধান্য থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসো কর্মদ্বারয়। কর্মদ্বারয় কিভাবে চিনবা? হ্যাঁ, আমার সাথে সাথে বলো, যে সে যিনি তিনি কর্মদ্বারয় তারে চিনি। সহজ না? আমি কবিতার মানুষ, এই কারণে আমি ছন্দ মিলায় পড়াইতে ভালোবাসি। দেখো, যে সে যিনি তিনি কর্মদ্বারয় তারে চিনি। আজ কর্মদ্বারয়ের ক্ষেত্রে সেটারও পরপদে প্রাধান্য থাকে। এই যে এখন যদি আমি লিখি যে খাস যে জমি সমান সমান কি? খাস জমি, খাস জমি। এইখানে দেখো এই যে আছে না, তো যে থাকার কারণে এটা কি হয়ে গেছে? কর্মদ্বারয়। আর দেখবা প্রথম যে অংশটা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। ইংরেজি কেন বলি? কারণ ইংরেজিটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। হ্যাঁ, এরকম শুনতে শুনতে তোমরা অভ্যস্ত হয়ে গিয়েছো। পরপদের প্রাধান্য থাকবে, পাশাপাশি হচ্ছে যে প্রথম যে অংশটা পূর্বপদ, এটা সবসময় বিশেষণ থাকবে কর্মদ্বারয়ের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? এই কর্মদ্বারয় আবার 4 প্রকার। কি কি? মধ্যপদলোপী, উপমান, উপমেয়, আর এটা হচ্ছে রূপক। যদি আমি প্রথমটা লিখি মধ্যপদলোপী, না ওই যে দেখো প্রথম যে দেখেছিলে খাস যে জমি, এখানে মাঝখানে পদটা সরে যায় না, তো সেই ক্ষেত্রে এটা হবে কি? মধ্যপদলোপী। বুঝতে পেরেছো? তারপর একটা দেখো উপমান। উপমান হচ্ছে সত্য। এটা মনে রাখবা যে সত্যর সাথে যদি কোনো তুলনা বোঝায় তাহলে সেটা হবে উপমান। আর উপমেয়, উপমেয় অথবা উপমিত। মিত মানে হচ্ছে মিথ্যা, মেয়ে মানে উপমিত হচ্ছে মিথ্যা, ধরে নিবা। এটা কি? এটাও তুলনা, কিন্তু এটা কি এমন তুলনা? এটা হচ্ছে মিথ্যা তুলনা করে। বুঝতে পেরেছ? উদাহরণ দিই, দেখো উপমান। আমি যদি বলি যে কাজলের নে কালো, কাজল কালো, কাজল কালো। এখানে দেখো কাজলটা কি? তাহলে কাজলটা হচ্ছে বিশেষণ হয়ে যায় না? কেন বিশেষণ? তোমরা আরেকটা জিনিস ইংরেজির একটা ল শিখে রাখো, যদি দুইটা নাউন পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছ? তাহলে এইখানে কাজলও একটা নাউন এবং কালো হচ্ছে একটা বিশেষ্য। তাহলে দুইটা বিশেষ্য যখন পাশাপাশি বসবে, প্রথমটা কি হবে? বিশেষণ। আর বিশেষণ থাকলে সেটা কোন সমাস? কর্মদ্বারয় সমাস। হ্যাঁ, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো এই যে কাজল কালো, আসলে তো কাজলটা কালো না? হ্যাঁ, এবং কালো তো কালোই, তার মানে এই সত্যের তুলনা হয়েছে, তাহলে এটা হচ্ছে উপমান কর্মদ্বারয় সমাস। হ্যাঁ, এরপরে দেখো যদি আমি বলি যে পুরুষ সিংহের ন্যায়। পুরুষ কি কোনো সময় সিংহ হইতে পারে? সিংহ তো সিংহই, তাই না? হ্যাঁ, পুরুষকে আমরা উপমা দিই। আমরা অনেক সময় বলি সাব্বাস বেটা বাঘের বাচ্চা, আবার ওইটার বাচ্চা বলিস না। এই যে সাব্বাস বেটা বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা কি সে হয় না? তাহলে এটা কি তুলনা বোঝাইছে? কিসের সাথে? বাঘের সাথে। তো পুরুষ সিংহের নেই, সিংহের সাথে তুলনা বোঝাইছে। এটা হচ্ছে উপমেয় বা উপমিত। উপমেয় বা উপমিত, যেটাই বলো না কেন। তো এটা কেন? এটা হচ্ছে মিথ্যার সাথে তুলনা করা হয়েছে বিদায়। আচ্ছা, এরপরে আরেকটা প্রকার আছে রূপক। রূপকটা হচ্ছে কিভাবে চিনবা? ওই যে দেখো প্রথমটা তো বিশেষণ হবেই, না হলে তার কর্মদ্বারা হচ্ছে না। বিশেষণটা হচ্ছে এমন হবে যে এটাকে আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা ফিল করা যায়। হ্যাঁ, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ক্রোধ, রূপ, অনল, ক্রোধানল, তাই না? রূপ দেখে তো তোমরা রূপক বুঝতেই পারতেছো, পাশাপাশি প্রথমটা দেখো ক্রোধ আনল। হ্যাঁ, ক্রোধ বলো রাখে কি দেখা যায় না? উপলব্ধি করা যায়। মন রূপ মাঝি, মন মাঝি, মনটা কি? উপলব্ধি করা যায়। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিলাম, কারণ আমরা দ্বন্দ্ব সমাস এবং কর্মদ্বারয় সমাস আমার মনে হয় না আর কারো সমস্যা থাকতে পারে। আচ্ছা, এখন আসো দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা চেনার মতো আরেকটা মাস্টার টেকনিক শিখাই তোমাদের, সেটা হচ্ছে আমার সাথে সাথে বলো, পূর্ব পদে সংখ্যা, পরে পদে সমাহার, দ্বিগু সমাস নাম তার। পূর্ব পদে সংখ্যা, পরপদে সমাহার, দ্বিগু সমাস নাম তার। হ্যাঁ, যেমন দেখো আমি যদি বলি 3 ফলের সমাহার সমান সমান কি? 3 ফলা। তো দ্বিগু সমাস আমি কি বলছিলাম? পূর্বপদের সংখ্যা, পরপদের সমাহার, দ্বিগু সমাস নাম তার। হ্যাঁ, তো দেখো 3 ফলের সংখ্যা, সমাহার, দ্বিগু সমাস নাম তার। এখন দ্বিগু সমাস আসলে কি লিখবা? পরীক্ষায় কি দ্বিগু সমাস দিবা? না, কর্মদ্বারয় দিবা। পূর্বে আমি বলেছি যে দ্বিগু সমাস কর্মদ্বারয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আশা করি এটা তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখো তৎপুরুষ। তৎপুরুষের অনেক বাচ্চা কাচ্চা আছে যেগুলো তোমাদের এসএসসিতে নাই, তো আপাতত আমি ডিটেলসে যাচ্ছি না। পূর্ব পদে বিভক্তি লোপ হয়, আমার সাথে সাথে বলো, পূর্ব পদে বিভক্তি লোপ হয়, তৎপুরুষ তার পরিচয়।
পূর্ব পদে বিভক্তি লোপ হয় তৎপুরুষ তার পরিচয়। দেখো আমি যদি বলি ছেলেকে বোলানো, বোলানো, তাহলে কি হলো? ছেলে বোলানো, এই যে কে, এটা কি পূর্বপদ না? পূর্বপদে কে বিভক্তি লোপ পাচ্ছে, তার মানে এটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ পরপদে প্রাধান্য পায়। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ছেলেকে বোলানো, ছেলে বোলানো, এখানে কোনটার বেশি প্রাধান্য পাচ্ছে? বোলানো। বুঝতে পেরেছো? আমি যদি বলি মামার বাড়ি সমান সমান মামার বাড়ি, মামা বাড়ি, এখানে বাড়িটাকে কিন্তু প্রাধান্য করা হইতেছে, মানে কি পরপদের প্রাধান্য করা হইতেছে। পরপদের প্রাধান্য আছে এবং পূর্বে যদি বিভক্তি লোপ হয় তাহলে সেটা তৎপুরুষ সমাস। আশা করি তৎপুরুষ সমাসে কোনো সমস্যা নেই। এখন আমরা বহুব্রীহি নিয়ে আলোচনা করব। আর এটার আগে বলে নিচ্ছি যে ওলুকটা একটু জটিল, সে কারণে আমরা চাচ্ছি যে ওলুকটা শেষে আলোচনা করার জন্য। বহুব্রীহি, বহুব্রীহিতে পূর্বপদ এবং পরপদ দুইটাই থাকে কিন্তু কোনোটাই প্রাধান্য পায় না। হ্যাঁ, ভিন্ন একটা শব্দ বা তৃতীয় এক পদ প্রাধান্য পায়। দেখো একটা টেকনিক শিখো, এ প্লাস এন সমান সমান, এটা কি আসলে? এটা হচ্ছে এ মানে কি অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ, তাই না? যোগ বিশেষ্য, সেটা হবে সমানাধিকার। সমানাধিকার বহুব্রীহি সমাস। যেমন একটা উদাহরণ দেই, এক গুয়ে চার, এক গুয়ে লাল পার যে শাড়ি, লাল পেরে। তো প্রথমটা লাল, লালটা কি বিশেষণ, আর পেরেটা কি? পেরেটা হচ্ছে একটা বিশেষ্য। হ্যাঁ, মানে পার, পেরে মানে পার, এই যে শাড়ির যে পার থাকে না, নিচের অংশটা যে কালার থাকে অনেকটা। হ্যাঁ, অনেকে বলে মামা আমাকে একটা সিম্পলের মাঝে গর্জিয়াস শাড়ি দেন। সিম্পল হচ্ছে স্বাভাবিক, আবার গর্জিয়াস হচ্ছে অনেক হাইফাই। দুইটার মাঝামাঝি বলতে পারে যে আমাকে গর্জিয়াস দেন নয়তো সিম্পল দেন, ওরা দুইটা একসাথে করে দেয়। এইটা আসলে কি মামারাও নিজে জানেন না, হ্যাঁ ওরাও জানে না। এরপর এটা দেখেন এন এন বি। এন এন বি মানে কি? বিশেষ্য যোগ বিশেষ্য যদি থাকে তাহলে সেটা হবে কি? বেদীকরণ। বইয়ের বাহিরে সাধারণত কোনো উদাহরণ আসবে না, বইয়ের উদাহরণগুলোই তোমরা দেখতে পারো। গুফে খেজুর যার, গুফ খেজুরে, গুফ খেজুরে, গুফ নাউন, খেজুরে সেটাও নাউন। বুঝতে পেরেছো? তার মানে এটা হচ্ছে বেদীকরণ সমাস। আচ্ছা, এরপরটা হচ্ছে পদলোপী বহুব্রীহি সমাস। পদলোপী বহুব্রীহি কি? যে অনেকগুলা পদ একসাথে গায়েব হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, হাতে কড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, হাতে করি, হাতে করি, এইখানে দেখো পূর্বপদ পরপদ কোনোটার কি প্রাধান্য পাচ্ছে? না। বলতেছে কি? অন্য একটা শব্দকে বলতেছে যে হাতে করি দেওয়া হয় যে অনুষ্ঠানে, অন্য একটা পদকে প্রাধান্য দিচ্ছ, এই দুইটাই কিছু নেই, বেলোলেস। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে সেটা হবে বহুব্রীহি। এখন দেখো এখানে কতগুলা পদ তুমি সরাই ফেলছো। কি? হাতে করি, এটা বোঝার থেকে তুমি কি বলছো? হাতে করি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই সবটাই কি বাদ ফেলাইছো? তো অনেকগুলো ছোট ছোট পদ যেহেতু বাদ পড়ছে, সেক্ষেত্রে এটা হয়েছে পদলোপী বহুব্রীহি সমাস। আচ্ছা, তো দেখো যদি একটা পদ এবং সেটা যদি অন্তস্থ জ যদি বাদ পড়তো তাহলে সেটা কি বলতো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে দেখো বেতিহার। বেতিহার হচ্ছে কিভাবে মনে রাখবা জানো? বেতিহার হচ্ছে সবচেয়ে সহজ এবং মনে রাখার একটা টেকনিক হচ্ছে ওই যে তোরা কিলাকিলি করিস, হ্যাঁ চুলাচুলি করিস, একটা একটা চুল টানিস, তো এইটা হচ্ছে বেতিহার। হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানাকানি, তো এইগুলো হচ্ছে বেতিহারের একটা উদাহরণ। আশা করি এটাও সমস্যা নেই। এরপরে দেখো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক দেখো, আমরা একটু আগে বলেছিলাম যে পূর্বপদের সংখ্যা, পরপদে সমাহার, দ্বিগু সমাস, নামতা। দ্বিগু সমাসের সংখ্যা থাকবে, বহুব্রীহিতেও সংখ্যা থাকবে। ওইখানে আমরা সমাহার দিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু কোনো সমাহার নাই। তো এইটা কি? এটা হচ্ছে বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। একটা উদাহরণ দাও, দেখো সেতার। অনেক ইন্ডিয়ান ফিল্মে তোমরা দেখতে পারবা যে এরকম বসে বসে সেতার বাজাচ্ছে। তো সেতারের অনেকগুলো তার থাকে, তাহলে এখানে তিনটা তার বলছে, তার মানে কি উদাহরণ মিলে না, মানে এটা অনেকটা মিথ্যা যদি থাকে, এটা সমস্ত পদটা আসলে বাস্তবতার সাথে যায় না। সেটাই হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটু সহজ করে দিই। সে তার যে যন্ত্রের, সেতার, এটার সাথে সমাহার আছে কোনো? না। যদি সমাহার না থাকে তাহলে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। বুঝতে পেরেছো? এখন আসছি অলুকটাতে। দেখো অলুক মনে রাখবা, অলুক বিভক্তি থাকবে, হ্যাঁ, এবং এটা অপরিবর্তিত থাকবে। অলুক আসলে কাজী নজরুল ইসলামের মতো, সে মানে না কোনো আইন, হ্যাঁ কোনো নিয়ম কানুন শৃঙ্খল। এবং এটা মনে রাখবা যে অলুকে বিভক্তি অপরিবর্তিত থাকে। এখন দেখো আমরা কি বলছিলাম যে উভয় পদ যদি প্রাধান্য পায় তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস, তাই না? উভয় পদ, পূর্বপদ এবং পরপদ। আমরা যদি বলি দেশে বিদেশে, দেশে বিদেশে, এইখানে দেখো সে এ আছে না, দুই জায়গায় এ আছে, হ্যাঁ দুইটা বিভক্তিই আছে। তাহলে এই দুইটা যদি বিভক্তি আছে এবং উভয় পদই কিন্তু প্রাধান্য পাচ্ছে, দেশে একটা বিদেশি আর একটা, তাই না? দুইটা পদেই প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এটা কি? অলুক দ্বন্দ্ব। এরপর দেখো পরপদে যদি প্রাধান্য থাকে এবং পূর্বপদে বিভক্তি লোপ হয় তাহলে সেটা হবে কি? অলুক তৎপুরুষ। আচ্ছা, এইখানে দেখো গরুর গাড়ি, কিসের গাড়ি? গরুর গাড়ি। তার মানে গাড়িটাকে কি প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, যদি পরপদে প্রাধান্য হয় এবং পূর্বপদে বিভক্তি থাকে, র আছে না বিভক্তি, হ্যাঁ যদি বিভক্তি থাকে তাহলে সেটা হচ্ছে
কি অলুক তৎপুরুষ, মনে থাকবে। দেখো এটার কি কোনো পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন হয় নাই, তার মানে এটা হচ্ছে অলুক তৎপুরুষ। এখন আসি আমরা অলুক বহুব্রীহি। অলুক দুইটাই থাকবে এবং কোনোটারই প্রাধান্য থাকবে না, তখন সেটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। দেখো লেখা আছে গায়ে পড়া, গায়ে এসে পড়ে যে, গায়ে এসে পড়ে যে, গায়ে পড়া। তো দেখো এখানে গায়ে এসে পড়ে যে, কে পড়ে? অন্য একজন পার্সন এসে পড়তেছে, তার মানে অন্য একটা পদ এখানে প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। কি বহুব্রীহি? অলুক বহুব্রীহি। এরপরে দেখো এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, গায়ে পড়া। বিভক্তি আছে, দেখো এই যে গায়ে এ আছে না, হ্যাঁ, পূর্বপদে যদি বিভক্তি থাকে, হ্যাঁ, এবং সেটা যদি অপরিবর্তিত থাকে, ওই যে দেখো গায়ে, এখানেও গায়ে আছে, এখানেও গায়ে আছে। হ্যাঁ, আশা করছি তোমাদের সমাসের ক্লাসটাও শেষ। হ্যাঁ, তো এখন বলো সমাস আসলে কেমন? কঠিন? প্রিয় শিক্ষার্থীরা, এর পর্যায়ে আলোচনা করব শব্দের শ্রেণী বিভাগ 17 নম্বর অধ্যায়। এইখানে উৎস দিক থেকে বিবেচনা করে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে, যে কোন শব্দটা কোন জায়গা থেকে আসছে সেটা আমরা জানবো। তো প্রথমে আছে তৎসম শব্দ। তৎসম হচ্ছে কি, প্রাচীন যে সংস্কৃত শব্দগুলো ছিল না, যে আর্য ভাষা থেকে অনেকটা বিবর্তিত মানে পরিবর্তিত হয়েছে, সেটা হচ্ছে তৎসম শব্দ। তো এটা চেনার একটা সহজ উপায় আছে। যদি কোন শব্দে দীর্ঘ ই, দীর্ঘ উ, রি অথবা কার চিহ্ন হইতে পারে, খণ্ডত্ব, কিয়, ভূমণ্ডল সম্পর্কিত, হিন্দু শব্দ সম্পর্কিত হয়, দিকের ক্ষেত্রে বিশেষ করে 10টি দিক হয়, আর এইগুলো যদি কোনো শব্দে থাকে তাহলে এটা চোখ বুঝে হবে তৎসম শব্দ। ভূমণ্ডল সম্পর্কে কি হইতে পারে? পৃথিবী, নক্ষত্র, গ্রহ, এগুলো হচ্ছে ভূমণ্ডল সম্পর্কিত। অথবা দিক সম্পর্কিত হইতে পারে, হ্যাঁ, হিন্দু শব্দ হইতে পারে লক্ষ্মী, তাহলে আমরা বুঝবো এগুলো হচ্ছে তৎসম শব্দ। তাছাড়াও সরকারের যে কার্যালয়ে আছে সেইগুলোকে আমরা তৎসম শব্দ হিসেবে ধরে নিতে পারি। এরপর আরেকটা ছিল অর্ধ তৎসম, সেটা তোমাদের নাই, তো ওটা নিয়ে আমরা আলোচনা করছি না। তারপর একটা হচ্ছে তদ্ভব। মানে কি? তদ্ভব শব্দটা একটু গভীরভাবে খেয়াল করো। দেখো তদ্ভব মানে কি? উদ্ভব। উদ্ভব থেকে তদ্ভব হয়েছে পরবর্তীতে। উদ্ভব মানে কি? পরিবর্তন হয়েছে একটা, ঠিক আছে, মনে রাখার টেকনিক। এখন দেখো ওই যে প্রাচীন ভারতীয় যে আর্য ভাষা ছিল, সেইটা থেকে আমরা এখন একটু নতুন করে যে শব্দ পেয়েছি, হ্যাঁ, যেমন ধরো প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেখানে আমরা পেয়েছিলাম হস্ত। তারপর প্রাকৃত ভাষাতে আমরা কি পেয়েছি? প্রাকৃত ভাষাতে আমরা পেয়েছি হুত। এই শব্দের সাথে আমরা খুব একটু পরিচিত না, কিন্তু তারপর এটা দেখো বাংলা শব্দে আমরা কি পেয়েছি? হাত, তাই না? বাংলা শব্দ আমরা কি পেয়েছি? হাত। এটার সাথে আমরা পরিচিত, এটার সাথে আমরা পরিচিত। হ্যাঁ, যেমন তোমরা প্রথম চ্যাপ্টারে পড়েছো যে হস্ত পদবদ্ধ, এইটা হচ্ছে কি? তদ্ভব। তদ্ভব মানে হচ্ছে ওই যে প্রাচীন ভারতীয় থেকে বিবর্তিত হয়ে কিভাবে বাংলায় আসছে সেটাকে হচ্ছে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দগুলো হচ্ছে হাত, কান, নাক, হাতি, ঘোড়া, সাপ, হ্যাঁ, কুমির। তদ্ভব শব্দগুলো মনে রাখার টেকনিক হচ্ছে এইগুলো আমাদের বিভিন্ন হাত পায়ে অ্যানাটমি পার্ট বা অর্গান যে পার্ট আছে আমাদের, হ্যাঁ, সেইগুলো নিয়ে, ঠিক আছে। এরপরে দেখো দেশি শব্দ। দেশি মানে বাংলাদেশি, মানে বাংলা শব্দ। বাংলায় প্রায় 13 লক্ষ বিদেশি শব্দ আছে, এর মধ্যে শুধুমাত্র 13,000ই হচ্ছে বাংলা, ঠিক আছে, আর বাকি সবগুলো হচ্ছে কি? মারাঠিয়া। তো দেখো এই যে দেশি শব্দ, দেশি শব্দ আসলে কোনগুলো? দেশি শব্দ হচ্ছে কুড়ি, পেট, চোলা, কোলা, ডাব, টোপর, দেখি, এগুলো হচ্ছে বাংলা শব্দ। এরপর আসো বিদেশি শব্দ। বিদেশি শব্দের একটা প্যাটার্ন আছে, তোমরা যারা প্রেড ক্লাস করতেছো তারা অলরেডি জানো যে বিদেশি শব্দগুলো আমি কীভাবে ভেঙে ভেঙে দেখাইছি, কোনটার পর কোনটা আসছে। এখন একটু সংক্ষেপে আলোচনা করি তোমাদের উদ্দেশ্যে। দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে সাহাবাদেরকে দায়িত্ব দিয়েছেন যেন সমগ্র পৃথিবীতে দিনের বার্তা পৌঁছাতে। ওরা যখন আসছিল এখানে, আসার সাথে সাথে আরবি ভাষাটাকে রিপ্রেজেন্ট করেছে এবং আরবি ভাষায় ওরা কথা বলেছে, এবং মায়ানমার হয়ে ওরা প্রথম কোথায় আসে? হ্যাঁ, বাংলায় আসে। ওই যে দেখো ওদের থেকে যে আমরা ভাষাগুলো শিখেছি, ওইগুলো হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষার একটা টেকনিক হচ্ছে নোয়াখালী বিভাগ চাই। যদিও আপনাদের ওখানে যে লাভ নেই, কারণ আপনাদের পাঠ্য বইয়ের বাহিরে আসলে তেমন কোনো কোয়েশ্চেন করবে না। আরবি হচ্ছে কোনগুলো? আল্লাহ, হারাম, হালাল, হজ, হ্যাঁ, এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন। এটা একটা টেকনিক শিখাই দিই। এটা মুখস্থ করতে হলে আপনারা এই যে এরকম মার্কেটে পাতা পাওয়া যায় না, কালারিং ছোট ছোট স্টিকি নোটস, হ্যাঁ, এইগুলোর মধ্যে আপনারা কি করবেন? লিখে রাখবেন আরবি, ফার্সি এই শব্দগুলো লিখে তারপর এটা দেয়ালে সেটে দেবেন, ঠিক আছে, বা আপনার পড়ার টেবিলে সেটে দিবেন, যেন যখনই বসেন পড়ার সময় তখন যেন এটার উপর চোখ পড়ে। মুখস্থ করতে থাকবেন যে চোখ পড়ে, এতে আপনি বুঝে ফেলতে পারবেন। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর দেখো ফার্সি। ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য হচ্ছে ফার্সি হচ্ছে ইরানীয় শব্দ আর ফরাসি হচ্ছে ফ্রান্সের শব্দ। এখন দেখো ফার্সি শব্দ। ফার্সি শব্দ কোনগুলো? ফার্সি শব্দ কোনগুলো? কমেন্ট একটু লিখে ফেলো দেখি। খ,
খুদা, দুজক, নামাজ, রোজা, এগুলো হচ্ছে কি ফার্সি শব্দ। তারপরে দেখো ইংরেজি শব্দ। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে, এরপর ফোর্ট উইলিয়াম কলেজ দিয়েছে আমাদের বাংলায়, তখন আমাদের শিক্ষার একটা বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। তখন আমাদের প্রয়োজন পড়েছে ভাষা, আর তখন ওরা যে ভাষায় কথা বলতো সেটা হচ্ছে ইংরেজি, এবং তাদের কাছ থেকে আমরা ইংরেজি ভাষাটা প্রথম শিখি। এবং বাংলা ভাষায় তো এখন ইংরেজি আর বাংলা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমরা যদি বলি চেয়ারের বাংলা কি, আপনারা বলবেন চেয়ারের বাংলা স্যার চেয়ার, কিন্তু চেয়ারের একটা শুদ্ধ বাংলা হচ্ছে কেদেরা। কিন্তু আমরা ইংরেজির সাথে এতভাবে ঘনিষ্ঠ হয়ে গিয়েছি এই শব্দগুলোর সাথে যে এখন আর মনে হয় না যেগুলো আলাদা কোনো শব্দ। ইংরেজি শব্দগুলো আপনারা দেখে চিনে ফেলবেন, বইয়ে কয়েকটা আছে দেখেন। ইংরেজি শব্দগুলো হচ্ছে চেয়ার, টেবিল, পেন, স্কুল, পোস্টমাস্টার, এগুলো শব্দই হচ্ছে ইংরেজি শব্দ। আশা করি এখানে কোনো সমস্যা নেই। ফার্সি শব্দতে আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে গড়, গড়বন্দি, বাজ, বাজদার, সই। কোনো শব্দের শেষে যদি এইগুলো থাকে তাহলে সেটা হচ্ছে ফার্সি শব্দ। যদিও আপাতত আপনাদের ক্লাস 10-এ এমন কোনো শব্দ নেই, কারণ আমরা বোর্ড বইয়ের বাইরে আমরা কোনো কিছু শিখবো না। ঠিক আছে, পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ কি? ওই যে 1400 সালে পর্তুগিজরা বাংলায় আসছিল, মনে আছে? হ্যাঁ, ঘটনা বলেছিলাম আপনারা যারা প্রেড ক্লাস করেছেন। তো সেক্ষেত্রে দেখেছেন পর্তুগিজ নাবিকরা প্রথম দুর্ঘটনা কবলে যদিও এখানে আসছে, তা সত্ত্বেও তারা পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করে গিয়েছে। তখন আমাদের সাথে তাদের বাসার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, যার দরুন আমরা তাদের কাছ থেকে শিখেছি কি কি? আলমারি, আলপিন, আনারস, গির্জা, পাদ্রি, এই শব্দগুলো হচ্ছে পর্তুগিজ। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি শব্দের মধ্যে রেস্তোরাঁ, কার্তুজ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দাগিয়ে রাখবেন এবং ভালো করে মুখস্থ করবেন। তারপর দেখেন অলন্দাজ। অলন্দাজ মানে কি? হল্যান্ডের বাসিন্দা। ওরা যখন পর্তুগিজদের পরে পরে যখন ওরা আসছিল ব্রিটিশদের আগে, তখন ওরা বাংলা এসে ব্যবসা বাণিজ্য করতেছিল, পাশাপাশি হচ্ছে সময় কাটতেছিল না। ওই ফান্ডে ওরা কি করতো? তাস খেলার প্রয়োগটা চালু করে দিয়েছিল। তো এগুলো হচ্ছে সবগুলা তাস খেলার খাড়ের নাম, বুঝতে পেরেছো? আবার কেউ জোয়াটা হইলে না, যেমন এই যে হরতন, স্কার্পন, টেক্কা, রুইতন, এগুলো হচ্ছে এটা অলন্দাজ শব্দ। হ্যাঁ, এটা মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো তুর্কি শব্দ আছে। তুর্কি শব্দ কি কি? চাকর, চাকু, দারোগা, হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ। ঠিক আছে, এগুলো মুখস্থ করবা। এরপরে দেখ হিন্দি শব্দ আছে, পানি, দোলায়। হ্যাঁ, হিন্দি শব্দ পানি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও একটু মুখস্থ করে ফেলবা। আশা করি এখানে কোনো সমস্যা নেই। এই শব্দগুলোকে আমরা গঠনগত দিক থেকে আমরা কয়টা ভাগ করেছি? দুইটা। একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে সাধিত। মৌলিক হচ্ছে যেটাকে আর ভাঙা যায় না, যেটা ধাতু শব্দ, মানে এটাকে আর ভাঙা যায় না। সাধিত শব্দকে ভাঙা যায়। মৌলিকটা কি? মৌলিকটা হচ্ছে, ধরো আমি লিখলাম একটা উদাহরণ, যে চল, যোগ, অন্ত, চলন্ত। এই যে চলটা কি? মৌলিক শব্দ। আর সাধিত শব্দ, ধরো আমি লিখলাম সংসদ সদস্য, সংসদ সদস্য, এইখানে কিন্তু দুইটা মিলায় একটা শব্দ হয়েছে, তাই না? এইখানে কি এটা ভাঙা যাবে না? প্রথমে পরপেরই তো ভাঙা যেতেছে, সংসদ সদস্য। হ্যাঁ, দুইটা আলাদা শব্দ হয়ে গেছে আমাদের জন্য, পৃথক পৃথক, তার মানে এটা হচ্ছে মৌলিক শব্দ না। ঠিক আছে, কিছু মৌলিক শব্দ লিখি, দেখো। হর, চল, পর, জ্বর, পা, যা, দেখা, এই প্রত্যেকটা হচ্ছে একটা মৌলিক শব্দ। আর এই মৌলিক শব্দের সাথে যদি আমরা আর যুক্ত করি তাহলে সেগুলো হয়ে যাবে সাধিত শব্দ। আশা করি এটা বুঝতে পেরেছ। পদ বিবেচনায় শব্দ কত প্রকার বলো তো শুনি? ভেরি গুড, যারা পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পদ বিবেচনায় শব্দের শ্রেণীকে 8টি ভাগে ভাগ করা যায়। তো চলো আমরা ওই ক্লাসগুলোতে চলে যাই। ঠিক আছে, দেখো বিশেষ্য। ইংরেজিতে তোমরা শিখে আসছো নাউন। কোনো শব্দ, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র, এগুলোকে আমরা কি বলি? নাউন বলি, তাই না? তো একই হিসেবে বাংলাও ট্রান্সলেট করে দিবা। হ্যাঁ, যে কোনো স্থান, কাল, পাত্র, এগুলোকে আমরা কি বলবো? বিশেষ্য। দেখো তোমাদের পাঠ্য বইয়ে 6টি বিশেষ্যের কথা বলা আছে। আচ্ছা, এই অধ্যায় থেকে আমরা আলোচনা করবো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো নাম বিশেষ্যের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সৃষ্টি নাম। সৃষ্টি নাম বলতে যেগুলো মানুষ দ্বারা তৈরি হয়েছে সেগুলোকে আমরা কি বলবো? সৃষ্টি নাম। যেমন ইত্তেফাক একটা পত্রিকার নাম, যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের, এটাও একটা ব্যক্তির দ্বারা নাম। তারপর এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে গুণবাচক বা গুণ বিশেষ্য। গুণ বিশেষ্য কোনগুলো? সরলতা, ধৈর্য, হ্যাঁ, দীনতা। দীনতা মানে কি? হীন, নিচ। এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য মানে কি? যে শব্দটা দেখে মনে হবে এটা একটা ভার্ব, কিন্তু এটা হচ্ছে বিশেষ্য। ক্রিয়া বিশেষ্যকে তোমরা বুঝে রাখবা যে এটা হচ্ছে ভাব বিশেষ্য। কেমন? যেমন দেখো আমি লিখলাম হচ্ছে শয়ন, হ্যাঁ, ভোজন। ভোজন, ভোজন মানে হচ্ছে খাওয়া, শয়ন মানে হচ্ছে শোয়া। তো খাবার খাওয়াটা হচ্ছে ভার্ব, কিন্তু ভোজন হচ্ছে কি? একটা নাউন। এই শব্দগুলোর একটু ভাবভঙ্গি আলাদা, সেক্ষেত্রে এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ্য। ঠিক আছে, তাহলে আমরা পরের অধ্যায় চলে যাই। এই পর্যায়ে আসে সর্বনাম। মনে রাখবা সর্বনাম হচ্ছে নাউনকে রিপ্রেজেন্ট করে, মানে যেখানে নাউন বসার কথা ছিল সেখানে সে বসে যায়, নাউনের অপরিবর্তিতে। বুঝতে পেরেছ? সর্বনাম থেকে তোমরা শিখবা সাপেক্ষ সর্বনাম। প্রশ্ন যদি আসে তাহলে এই জায়গা থেকে একটা আসতে পারে। তো চলো তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই। হ্যাঁ, এই ট্রিক্সটা খুব মনোযোগ দিয়ে দেখো।
অন্তস্থ জ। এই অন্তস্থ জ দিয়ে তোমাদের পরীক্ষায় 4টা এমসিকিউ থাকতেই পারে। ওই 4টাই তোমরা নিশ্চিত কিভাবে করবা সেটা আমরা 1 মিনিটে দেখিয়ে দিব। দেখো, এই অন্তস্থ যদি কোনো সর্বনামে দেখো তাহলে সেটা হবে সাপেক্ষ সর্বনাম। তাহলে সেটা কি হবে? সাপেক্ষ সর্বনাম। অন্তস্থ জ দেখলেই বুঝে ফেলবা। যেমন যে, সে, যারা, তারা, এগুলো দেখলেই বুঝে ফেলবা যেগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যদি সেটা কোনো যোজকে থাকে তাহলে আসবে সাপেক্ষ যোজক। যতই পড়েছি ততই শিখেছি, যোজক। যদি এটা কোনো সমাসে দেখো তাহলে সেটা হবে কি? কর্ম ধারয় সমাস, যেটা পূর্বে আলোচনা করেছি। এটা যদি কোনো বাক্যে দেখো তাহলে কি বাক্য হবে? সেটা জটিল বাক্য। অন্তস্থ জ দেখলাম মাত্রই লিখে ফেলবো এটা হচ্ছে জটিল বাক্য। তাহলে কি সহজ না? একদম 4টা মার্কস তোমাদের একদম নিশ্চিত করে দিলাম। দেখো, পরীক্ষায় এই 4টা থেকে যে কোনো 2টা বা 3টা আসবেই। ঠিক আছে, এটা চ্যালেঞ্জ করলাম তোমাদের সাথে। যাও, এখন দেখো এই সর্বনামে তোমরা কি শিখবা। এই সর্বনাম থেকে আসতে পারে এই সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম তো আসবেই। যদি না আসে তাহলে তোমরা শিখে রাখবা হচ্ছে সকলবাচক সর্বনাম। সকলবাচক কোনগুলো? সকলে, সবার। নোয়াখালী যারা আছে দেখতেছো তারা বলবা যে বেগুন। নেত্রকোনা যারা আছে তারা বলবা হকগলেই। এগুলো হচ্ছে সকলবাচক সর্বনাম। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা অন্যবাচক সর্বনাম। অন্যবাচক সর্বনাম কোনগুলো? অন্য, অপর, পর, অমুক। বুঝতে পেরেছো? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, এরপরে শুরুতেই দেখো আত্মবাচক আছে। আত্ম মানে কি? নিজ, আমার সম্পর্কে। প্রশ্নবাচক তো তোমরা এমনি বুঝতে পারবো যে কি যদি সামনে থাকে। হ্যাঁ, দেখো একটা জিনিস, কি এবং কি এর মাঝে পার্থক্য। কি এবং কি এর মাঝে পার্থক্য। যখন তোমাকে কেউ প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তর যদি হ্যাঁ অথবা না দ্বারা আসে তাহলে লিখবা কি। হ্যাঁ, আর যদি জানার জন্য হয় তখন সেটা হবে দীর্ঘ ইকার। যদি আমি জিজ্ঞাসা করি তোমার নাম কি, তোমার কি পছন্দ, হ্যাঁ, এইগুলো কত প্রকার ও কি, তখন সেগুলো হচ্ছে দীর্ঘ ইকার। আর আমি যদি বলি তুমি কি আমাকে আগে থেকে চেনো না এই ক্লাসে পড়ছেন, হ্যাঁ অথবা না, তোমার পক্ষ থেকে যদি হ্যাঁ অথবা না আসে তাহলে হবে কি। বুঝতে পেরেছো? এই পর্যায়ে আসছি বিশেষণ নিয়ে। বিশেষণ হচ্ছে বিশেষ্য সর্বনাম অথবা ক্রিয়ার দোষগুণ অবস্থা যদি বোঝায় তাহলে সেটা হবে বিশেষণ। এই অধ্যায় থেকে তোমরা যেটা শিখবা সেটা হচ্ছে পূরণবাচক বিশেষণ। 34তম এটা হচ্ছে কি? পূরণবাচক বিশেষণ। হ্যাঁ, নির্দিষ্টতাবাচক হইতে পারে যে এই কানি। হ্যাঁ, ভাববাচক বিশেষণ কোনগুলো? যে বেশ তো, ভালো, চলনসই। আমরা অনেক সময় বলতে পারি গাড়িটা বেশ জোরে চলছে। তুমি লিখেছো বইটা, বেশ তো, ভালো লিখেছো। হ্যাঁ, এই যে বেশ, এগুলো হচ্ছে কি? ভাববাচক বিশেষণ। মনে থাকবে। এরপরে হচ্ছে বিদায় বিশেষণ। এটা সবচেয়ে বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 2টাই উদাহরণ আছে, একটা হচ্ছে পাগল আর একটা হচ্ছে গোলা। ঠিক আছে, এই 2টাই মুখস্থ করে ফেলবা। আশা করি বিশেষণ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এই পর্যায়ে আসছি ক্রিয়া নিয়ে। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কোনো কাজ করা বোঝালে সেটা হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, ভাবগত দিক থেকে ক্রিয়া কত প্রকার বলো? ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে সমাপিকা, একটা অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া হচ্ছে সম্পূর্ণ হয়ে যাওয়া বা সমাপ্ত হয়ে যাওয়া, তাই না? আর এটা বাক্যের শেষে থাকে, সবসময় মনে রাখবা। সমাপিকা ক্রিয়া বাক্যের শেষে থাকে। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে অসম্পূর্ণ, মানে কি? অসমাপ্ত। এই অসমাপিকা ক্রিয়া সবসময় বাক্যের মধ্যে থাকে। হ্যাঁ, এতটুকু মনে রাখবা। আচ্ছা, একটা উদাহরণ দিই। যদি আমি বলি ভালো করে পড়াশোনা করবে, এই যে করবে, তাহলে কি শেষ হয়ে গেল? বাক্যটা সম্পূর্ণ হলো? এটা হচ্ছে কি? সমাপিকা ক্রিয়া। আর আমি যদি বলি যে তুমি এলে, এখানে এলেটা কি? এলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তুমি এলে পরে কি হবে? একটা প্রশ্ন আকাঙ্ক্ষা থাকে না? সেটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য, মানে কি? অসমাপিকা ক্রিয়া। বুঝতে পেরেছো? অসমাপিকা ক্রিয়া আবার 3 প্রকার। একটা হচ্ছে বুত, বাবি, শর্ত। এগুলোকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে বুথ হচ্ছে আমার দাদি মরে অনেক আগেই বুথ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই যে দাদি অনেক আগে মারা গিয়েছে তার মানে কি? অতীতে। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমি এখন ভাবতেছি এই কাজটা করব। হ্যাঁ, এই যে ভাবনা কি রিসেন্ট হচ্ছে, তার মানে এটা হচ্ছে ভাবি। আর শর্ত হচ্ছে ভবিষ্যৎ। যেমন আমি যদি বলি যে তোরা যারা এই ক্লাসটা করবি তারা অবশ্যই A+ পাবি ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে ওই যে ভবিষ্যতের দিকে আমি ইন্ডিকেট করতেছি। আশা করি এটাতেও তোমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো পরবর্তী স্টেপে দেখো আমি লিখে রেখেছি বাক্যের উপস্থিতি অনুসারে ক্রিয়া হচ্ছে 3 প্রকার। দেখো কি? অকর্মক, সকর্মক, দ্বিকর্মক। যেমন আমাদের মায়ের অনেক সময় বলে তুই তো ঘুমিয়ে কাটিয়ে দিই সারাদিন, পড়িস কখনো? ওই যে ঘুমিয়ে থাকা, এটা কি? এটা হচ্ছে একটা অকর্মক। এরপরে দেখো সকর্মক। সকর্মক হচ্ছে যে কাজটা এখন চলতেছে, যেমন আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, এটা কি? একটা সকর্মক ক্রিয়া। দ্বিকর্মক হচ্ছে 2টা কাজ একসাথে সম্পূর্ণ হওয়া। যেমন রিফাত স্যার তোমাদের জ্ঞান দিচ্ছে। কি দিচ্ছে? জ্ঞান দিচ্ছে। কাকে দিচ্ছে? তোমাদের। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 2টা ক্রিয়া একসাথে সম্পূর্ণ হইতেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার? 5 প্রকার। হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে সরল ক্রিয়া। বাক্যে একটি কর্তা থাকবে এবং ওর দ্বারাই এককভাবে কাজটা সম্পন্ন হয়ে যাবে। যেমন আমি ভাত খাই,
এটা এককভাবেই সম্পূর্ণ হয়ে যায়। আর প্রযোজক হচ্ছে যে সে নিজে সম্পূর্ণ করতে পারে না, অন্য আরেকজন সম্পূর্ণ করে দেয়। হ্যাঁ, আমি যদি ভাত খাই তাহলে তো আমি নিজে হাত দিয়ে খাই, তাই না? তাহলে এটা তো আমার দ্বারা সম্পূর্ণ হচ্ছে। আর প্রযোজক হচ্ছে তিনি গরুকে ঘাস খাওয়াচ্ছেন। হ্যাঁ, তাহলে কি গরু নিজে নিজে কাজটা সম্পূর্ণ করতেছে না আমার দ্বারা সম্পন্ন করতেছে? হ্যাঁ, তো এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, মনে থাকবে। এরপরে দেখো নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন মানে হচ্ছে বিশেষ্য, বিশেষণ অথবা দন্যাত্মক শব্দের পরে আ অথবা আনো যদি প্রত্যয় হয় সেগুলো হচ্ছে নাম ক্রিয়া, সেগুলো হচ্ছে নাম ক্রিয়া। এটা টেকনিকে মনে রাখবে এরকম যে এন এ প্লাস, এন এ প্লাস মানে কি বিশেষ্য বিশেষণ দন্যাত্মক শব্দের পরে, হ্যাঁ, সেগুলোতে যদি আ অথবা আনো থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হবে নাম ক্রিয়া। যেমন আমি যদি বলি যে বিদ্যুৎ চমকায়, চমকটা হচ্ছে নাউন, সেটার সাথে যখন আ প্রত্যয় আছে তো এই যে আ প্রত্যয়টা হচ্ছে মূলত নাম ক্রিয়া। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো সংযোগ ক্রিয়া। এখন দেখো সংযোগ ক্রিয়াটা আসলে কি, ওই যে একই নিয়ম, নাউন অ্যাডজেক্টিভ প্লাস দন্যাত্মক শব্দের পরে কাটা দেওয়া হওয়া এই ধরনের কোনো কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো হবে সংযোগ ক্রিয়া। এইগুলো দিয়ে আসলে ক্রিয়াকে কি করে সংযুক্ত করে, সেই কারণে এগুলো হচ্ছে সংযোগ ক্রিয়া। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর একটা দেখ যৌগিক ক্রিয়া কোনটি, আমি আগেই বলেছিলাম অসমাপিকা ক্রিয়া হচ্ছে শব্দের মাঝে বসে আর সমাপিকা হচ্ছে সবার শেষে বসে। এই অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার মাঝে যে ক্রিয়াগুলো থাকে সেটাকেই বলা হয় যৌগিক ক্রিয়া। বুঝে নেওয়া, মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, এগুলো হচ্ছে এক একটা যৌগিক ক্রিয়া। বুঝতে পেরেছো? আশা করি এখানে কোনো সমস্যা নাই। তারপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। দেখো এ পর্যায়ে আমরা আলোচনা করব ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, তো ক্রিয়া বিশেষণগুলো হচ্ছে কি, ওই যে বার্বের দোষগুণ অবস্থা বোঝায় যদি, তখনই সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। মানে ক্রিয়ার দোষগুণ অবস্থা যদি বোঝায় পাশে বাসার বাবির মতো, তাহলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা একটু দেখো দরণবাচক বিশেষণ প্রথমেই পাচ্ছি আমরা, তাই না? দরণবাচক মানে কি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটা দরণ বোঝাচ্ছ। হ্যাঁ, কালবাচক হইতে পারে যে আজকাল তো তোমরা আমার ভিডিওতে লাইকই করো না, তো এটা হচ্ছে কালবাচক ক্রিয়া বিশেষণ। এরপরে স্থানবাচক বিশেষণ হইতে পারে মিছিলটি সামনে এগিয়ে চলছে, স্থানকে উল্লেখ করা হয়েছে, প্রাধান্য দিচ্ছে। তারপরে দেখো নেতিবাচক বিশেষণ ক্রিয়া। নেতিবাচক মানে কি, নেগেটিভ। নেতি দন্তন্য মানে না, যেমন আমি বলতে পারি আমি এখন বাড়ি যাব না। এরপরে দেখো পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণ। এইখান থেকে একটা এমসিকিউ আসতেই পারে, পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণ কোনটা, কি যে বা না তো, মুখস্থ করে ফেলবা, কি যে বা না তো। যেমন আমি কি যাব, কখনো বা দেখা হবে আমাদের আবার, বা এটা কি, এটা হচ্ছে পদানুক্রিয়া ক্রিয়া বিশেষণ। এরপরে দেখো গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে আবার দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে একপদী আর একটা হচ্ছে বহুপদী। একপদী কোনগুলো, যেমন আমি বলি যে আস্তে কথা বলো, এটা হচ্ছে একপদী। এত জোরে কথা বলছো কেন, এই জোরে, এটা কি একপদী ক্রিয়া বিশেষণ। আর আমি যদি বলি যে চুপি চুপি গিয়ে দেখো সে কি করে, ওই যে চুপি চুপি, এটা হচ্ছে বহুপদী ক্রিয়া বিশেষণ। আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে দেখো এ পর্যায়ে আমরা অনুসর্গ নিয়ে কথা বলবো। দেখো অনুসর্গ হচ্ছে ধর একটা সার্কেল, এর ভিতরে তুমি, আর বাকি সব তোমার উপর দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে যাচ্ছে, তোমার পিছন দিয়ে যাচ্ছে। তো এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে অনুসর্গ। এটা একটা বোঝার টেকনিক। আচ্ছা দেখো অনুসর্গ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। সাধারণ অনুসর্গগুলো কোনগুলো, উপরে, কাছে, জন্যে, এই শব্দগুলো যদি থাকে তাহলে বুঝবা এগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ। আচ্ছা, আর ক্রিয়াজাত হচ্ছে করে, থেকে, ধরে, দিয়ে, বলে, এরকম যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। আশা করি অনুসর্গ নিয়েও তোমাদের কোনো সমস্যা থাকবে না। এরপরে দেখো যোজক নিয়ে আলোচনা করছি। যোজক কত প্রকার, দেখো তোমাদের বইয়ে 5 প্রকার যোজকের কথা বলা হয়েছে। তো প্রথমেই হচ্ছে সাধারণ যোজক। সাধারণ যোজক কোনটা, যে রফিক ও শফিক দুই ভাই, রফিক ও শফিক, ও দ্বারা আমরা কি করতেছি, সাধারণ যোজক বোঝাচ্ছি, ঠিক আছে? এরপর হইতে পারে বিকল্প, যে চা খাবে না কফি খাবে, হ্যাঁ, এটা হচ্ছে বিকল্প যোজক। এরপরে দেখো বিরোধ যোজক হইতে পারে, তাকে আসতে বললাম তবু সে এলো না, এই যে তবু দ্বারা আমরা কি বোঝাচ্ছি, বিরোধ যোজক বোঝাচ্ছি। এরপরে দেখো কারণ যোজক। কারণ যোজক কোনটা, এত পড়েছি তাও পাশ করতে পারি নাই, একটা কারণ দেখাইছো, তো এটা হচ্ছে কারণ যোজক। এরপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, সাপেক্ষ যোজক, যেটা একটু আগে বলেছিলাম, মন্তস্থ জ দেখলেই সাপেক্ষ যোজক। হ্যাঁ, যেমন রিফাত স্যারের ক্লাস যতই পড়েছি ততই শিখছি, হ্যাঁ, যতই, এটা কি সাপেক্ষ যোজক, ঠিক আছে? এরপরে দেখো আবেগ নিয়ে কথা বলছি। আবেগ তো তোমাদের এই বয়সে অনেক থাকার কথা আমি জানি। তোমাদের যত আবেগ আছে সবগুলো কি করো, দূরে ঠেলে দিয়ে আমার দিকে সব আবেগ ঢেলে দাও। সিদ্ধান্ত আবেগ, যেমন আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা একে অপরকে পরস্পর বলি হ্যাঁ আমাদের জিততে হবে, এই যে হ্যাঁ, এটা কি সিদ্ধান্ত নিয়েছি দুইজন, এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ, ঠিক আছে? তারপরে দেখো প্রশংসা। আমরা অনেক সময় প্রশংসা করি, সাব্বাস বেটা, বা বাহ চমৎকার খেলেছো, হ্যাঁ, বাহ কি সুন্দর কবিতা ওস্তাদ, এটা হচ্ছে প্রশংসা আবেগ। হ্যাঁ, এরপরে দেখো বিরক্তি আবেগ।
বিরক্তি আবেগে সাধারণত এগুলো মেয়েরাই বেশি বলি যে চিচি অমুকের ক্লাস করব না, এখন থেকে রিফাত স্যারের ক্লাস করব। এরপর হচ্ছে আতঙ্ক, বাপরে বাপ সামনে মহা বিপদ, মিলন স্যার এসেছে, না জানি কি হয়। এরপরে হচ্ছে বিস্ময় আবেগ, আহ কি চমৎকার দৃশ্য, এটা হচ্ছে বিস্ময় আবেগ। এরপরে দেখো করুণা আবেগ, যে হায় হায় কখন মারা গেল, সে তো অনেক ভালো ছিল, করুণা প্রকাশ করতেছো। হ্যাঁ, সম্বোধন আবেগ, এটা আশা করি তোমাদের অনেকেই চেনা আছে। বিশেষ করে আমাদের মায়েরা বেশিরভাগ সময় বলে যে অগো শুনছো, একটু শুনে যাও। তো ওই যে অগো দ্বারা আসলে কি বোঝায়? অগো দ্বারা আসলে সম্বোধন আবেগ বোঝায়। হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথের একটা গান আছে না, ওহে কি করিলে বলো, ওহে, এটা কি সম্বোধন আবেগ। এরপরে দেখো অলংকার আবেগ, হ্যাঁ, যে দূর যাগ্গে, হ্যাঁ তাতে আমার কি আসে যায়, এই যাগ্গে হচ্ছে কি অলংকার সূচক আবেগ। আশা করি আবেগ নিয়েও তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো ঠিক আছে, এরপরে ক্লাসটাতে আসো। হ্যাঁ, এই পর্যায়ে দেখো আমরা আলোচনা করছি বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ নিয়ে। তো দেখো গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, কি কি দেখো? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। চিনবা কেমনে কোনটা কোন বাক্য? দেখো পরীক্ষার হলের মধ্যে তুমি মাথা চুলকাচ্ছ, তুমি আসলে বুঝতে পারতেছো না এটা কোন বাক্য। হ্যাঁ, তাহলে এটা চোখ বুঝে সরল বাক্য। কারণ সরল বাক্যে অনেক সময় কর্তা না থাকার কারণে হ্যাঁ এই বাক্যগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়, বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, হ্যাঁ, তো এইসব একটা চূড়ামি বুদ্ধি শিখালাম। পাশাপাশি আরও কয়েকটা টেকনিক আছে, যেমন এইগুলো হচ্ছে প্রবোধ বাক্য হতে পারে, চিরন্তন সত্য হতে পারে। হ্যাঁ, সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। হ্যাঁ, অথবা এইভাবেও তুমি বলতে পারো যে একটা সাবজেক্ট অথবা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, কর্তা থাকবে, কর্তা নাও থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে এইগুলো হচ্ছে সরল বাক্য। এরপরে দেখো জটিল বাক্য। জটিল বাক্য হচ্ছে অন্তস্থ জ। জটিল বাক্যে সাধারণত অন্তস্থ জ মাস্ট থাকবেই। অন্তস্থ জ থাকলে এটি চোখ বুঝে জটিল বাক্য। যেমন যে যত তত, যে সে যাহারা তাহারা, যেহেতু সেহেতু, যে অন্তস্থ জ থাকলেই সেটা হচ্ছে জটিল বাক্য। আশা করি এটাও বুঝতে পেরেছ। তবে এখানে একটা কথা আছে, দেখবো এমসিকিউতে সবগুলাই অন্তস্থ জ, 4টা অপশনই অন্তস্থ জ, তাহলে কি সবগুলো জটিল বাক্য না? একটু মনোযোগ দিয়ে দেখবা যে বাক্যটা হয়েছে কিনা। কারণ জটিল বাক্যে একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে। আর আমি আগে বলছিলাম যে সমাপিকা ক্রিয়ার শেষে অসমাপিকা ক্রিয়া মাঝে বসে। বুঝতে পেরেছ? তো ওইভাবে থাকলেই বুঝে ফেলবা যে হ্যাঁ বাক্য গঠনটা ঠিক আছে। অন্তস্থ জ দিয়ে থাকবে সবগুলা, কিন্তু বাক্যে অন্যগুলো ভুল থাকবে, তো সঠিকটাতে ঠিক থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তো জটিল বাক্য নিয়ে আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এরপরে দেখো যৌগিক বাক্য। মনে রাখবা যৌগিক বাক্যে সাধারণত এবং, হ্যাঁ, অথবা, কিংবা, কিন্তু, এতএব এই ধরনের জিনিস যদি থাকে, অথচ, বরং, হ্যাঁ, তখন বুঝবা এগুলো হচ্ছে যৌগিক বাক্য। আরও একটা জিনিস টেকনিক হচ্ছে যৌগিক বাক্যে দুইটাই সমাপিকা ক্রিয়া থাকবে। বুঝতে পারছ? দুইটাই সমাপিকা ক্রিয়া থাকবে, বা পৃথক পৃথক দুইটা সম্পূর্ণ বাক্য থাকবে, যে দুইটা বাক্যকে সে ব্রিজ আকারে ধরে নেবে। হ্যাঁ, মানে সংযুক্ত করে দিবে। বুঝতে পেরেছ? আশা করি এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখো বিধেয় বাক্যের যে বিধেয় অংশ আছে, বিধেয় অংশে ক্রিয়া থাকা বা না থাকা নিয়ে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। যদি কোনো বাক্যে বিধেয় ক্রিয়া অংশ থাকে তাহলে সেটা হবে সক্রিয়, আর যদি না থাকে তাহলে সেটা হবে অক্রিয়। এটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হ্যাঁ, আমার বাবা চাকরি করেন, তো এটা হচ্ছে কি একটা সক্রিয়, মানে অ্যাক্টিভ, কাজটা তার দ্বারা সম্পূর্ণ হচ্ছে বা চলমান। হ্যাঁ, অক্রিয় বাক্য হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। হ্যাঁ, ওনাকে আসলে সচরাচর দেখা যায় না, এবং অনেকে জানেও না যে ওনার নাম। আচ্ছা, জাস্ট কিডিং। তো দেখো, আমি বাংলাদেশের নাগরিক, এটা হচ্ছে অক্রিয়, এখানে তো আসলে কোনো কাজ হচ্ছে না আমার দ্বারা। এগুলো হচ্ছে অক্রিয় বাক্য। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো বাক্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে 4টা ভাগ করা হয়েছে। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসলে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। হ্যাঁ, অ্যাসার্টিভ, ইন্টারেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, তাই না? তো বাংলাও একইভাবে, খালি 4টা এখানে। হ্যাঁ, কি কি দেখো? বিবৃতি বাচক, মানে বর্ণনা বাচক। হ্যাঁ, হ্যাঁ অথবা নাও হইতে পারে। আমরা রোজ বেড়াতে যেতাম, এই যে বেড়ানো যাওয়াকে এখানে হাইলাইট করতেছে, মানে কি এখানে একটু বিস্তারিত বলতেছে। হ্যাঁ, আমি যদি বলতাম আমরা রোজ যেতাম, কোথায় যেতাম? বেড়াতে যেতাম, একটু বিবৃতি আনছে। হ্যাঁ, বর্ণনাত্মক, সেই কারণে এটা হচ্ছে বিবৃতিবাচক। এরপর দেখো প্রশ্নবাচক বাক্য, যে তুমি কোন কোন জায়গা থেকে ক্লাসটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা হচ্ছে একটা প্রশ্নবাচক বাক্য। অনুজ্ঞাবাচক, হ্যাঁ, আদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো যদি বোঝায় তাহলে সেটা হবে অনুজ্ঞাসূচক বাক্য, যে আমার এই ক্লাসগুলো দেখছে তার অবশ্যই মঙ্গল হোক। এখানে আসলে প্রার্থনা করা হচ্ছে, এটাই আসলে কি অনুজ্ঞাসূচক বাক্য। এরপরে দেখো আবেগসূচক বাক্য। ইংরেজিতে আমরা এই বাক্য অনেক করেছি, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট উই লস দ্য গেম, যে হুররে উই ওন দ্য গেম, যে দারুণ আমরা জিতে গেছি। এগুলো হচ্ছে আবেগবাচক বাক্য।
আশা করি এটাও বুঝতে পেরেছো। এ পর্যায়ে দেখো বর্গ নিয়ে আলোচনা করছি। বাক্যের মধ্যে বর্গ থাকতে পারে। বর্গ আসলে কি? বর্গ হচ্ছে একই শব্দ পুনঃ পুনঃ বা দুইবার উচ্চারণ হওয়া বা দ্বিত্ব হওয়া, সেটাকে আমরা বলতে পারি বর্গ। যেমন দেখো একটা হতে পারে বিশেষ্য বর্গ। বিশেষ্য বর্গ মানে কি? দুইটা নাউন থাকবে, হ্যাঁ, একই সাথে দুইটা নাউন থাকবে। যেমন আমি বলতে পারি অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। অসুস্থ ছেলেটি, দুইটাই বিশেষ্য। বুঝতে পেরেছো? এরপর দেখো বিশেষণ বর্গ। আমটা দেখতে বাড়ি সুন্দর। এখানে সুন্দরও বিশেষণ, বাড়ি হচ্ছে বিশেষণ। দুইটা বিশেষণ পাশাপাশি বসার কারণে এটা হচ্ছে বিশেষণ বর্গ। এরপর দেখো ক্রিয়া বিশেষণ বর্গ। তোমার বইয়ে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে সকাল 8টার সময় সে রওনা হলো। অনেক সময় এটা সময় এবং স্থানকেও নির্দেশন করে ক্রিয়া বিশেষণ। বুঝতে পেরেছো? যেমন এটা হইতে পারে যে সকাল 8টার সময়ে সে রওনা হলো। ওই যে সকাল 8টার সময়, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। ক্রিয়া বর্গ হচ্ছে সে লিখছে আর হাসছে। দুইটা বারবার একসাথে বসে, সে লিখছে আর হাসছে, এটা হচ্ছে কি? ক্রিয়া বর্গ। আশা করি বর্গ নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা ক্লাস নিচ্ছি উদ্দেশ্য এবং বিধেয় অধ্যায় নিয়ে। দেখো একটা বাক্যে সাধারণত একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকে। হ্যাঁ, মানে কি ইংরেজিতে যদি আমি বলি তাহলে সহজ হবে তোমাদের বুঝতে। হ্যাঁ, একটা সাবজেক্ট অথবা একটা কমপ্লিমেন্টারি। তোমরা অনেকে আবার অবজেক্ট হিসেবেও চিনো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে সাবজেক্ট কোনটা? রিফাত স্যার। তাই না? এখানে সাবজেক্ট হচ্ছে রিফাত স্যার। হ্যাঁ, অবজেক্ট কোনটা? বাকি সবটাই হচ্ছে কি? অবজেক্ট, তাই না? আচ্ছা, এইখানে দেখো উদ্দেশ্য আসলে কোনটা? উদ্দেশ্য হচ্ছে এই যে রিফাত স্যার, এটা কি? উদ্দেশ্য। হ্যাঁ, তো দেখো বাক্যে উদ্দেশ্যের পূর্বে যে অংশটা থাকে সেটাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক। সেটাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক। বুঝতে পেরেছ? হ্যাঁ, এরপর দেখো উদ্দেশ্যের পরে যে অংশটি থাকবে, মানে যখনই তুমি উদ্দেশ্য পাবা, হ্যাঁ, উদ্দেশ্যের পরে যা থাকবে সবটাই হচ্ছে বিধেয়। সবটাই কি? বিধেয়। আচ্ছা, এখন যদি বলি বিধেয় প্রসারক কোনটা? দেখো রিফাত স্যার ক্লাস নিচ্ছেন, বাক্য কিন্তু হয়ে গেছে, তাই না? বাক্য হয়ে গেছে, কিন্তু তুমি একটু ডিটেলস অ্যাড করতেছ কি? যে বাংলা ব্যাকরণের উপর ক্লাস নিচ্ছে, বাংলা ব্যাকরণের উপর, বাংলা ব্যাকরণের উপর ক্লাস নিচ্ছে। তার মানে তুমি এখানে একটা ডিটেলস অ্যাড করতেছ। হ্যাঁ, তো এই ডিটেলসটা হচ্ছে কি? এই ডিটেলসটা হচ্ছে বিধেয় প্রসারক। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিধেয় প্রসারক। হ্যাঁ, আর উদ্দেশ্যকে কেন্দ্র করে যদি আরো বিস্তারিত বলো, যেমন রিফাত স্যার ক্লাস নিচ্ছেন, হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সাদা শার্ট পরা, এটা মানে কি? উদ্দেশ্যকে তুমি আরেকটু এক্সপ্যান্ড করতেছো। হ্যাঁ, তো এইটাই হচ্ছে উদ্দেশ্য প্রসারক। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন দেখো পূরকটা আসলে কি? পূরক বাক্যের এই বিধেয় অংশে, হ্যাঁ, ক্রিয়া দেখবা কোনটা? ক্রিয়া, ক্রিয়া কোনটা? এই যে নিচ্ছেন, তাই না? ক্রিয়া, ক্রিয়ার আগে যদি কি থাকে? একটা বিশেষ্য থাকে, মানে একটা নাউন থাকে, তখন সেটা হচ্ছে পূরক। তখন সেটা হচ্ছে পূরক। যেমন ক্লাস, এটা কি একটা নাউন না? তাহলে এটা হচ্ছে বিধেয় পূরক। বুঝতে পেরেছো? আচ্ছা।
লেখ।